আপনাদের তো মনে হয় পরীক্ষার ডেট পড়ে গেছে নাকি? স্যার। স্যার এখনো আমাদের ডিপার্টমেন্ট থেকে কিছু বলেনি, বাট প্রিন্ট থেকে শুনলাম যে ওদের নাকি 15 নাগাদ বা এরকম কিছু একটা ডেটে হচ্ছে লাগা, মানে আশা করতেছে যে পরীক্ষা নিবে আর কি। না, পরীক্ষার স্যার তো শুরু ওদের প্রস্তুতি নিয়েছেন নাকি? স্যার এখনো তো স্যার আমাদের ডিপার্টমেন্টে এখনো কোনো কিছু ক্লিয়ার ভাবে বলেনি। এখন স্যার প্রস্তুতি বলতে আসলে থিওরি পরীক্ষাটা নিয়ে মেইনলি টেনশনটা হয় আর কি সবার, যেটা আমি মনে করি। আর স্যার প্রস্তুতি এখন স্যার মানে ওই প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হতে হতে প্রায় 1 মাসের মতো আশা করি লাগবে। এখন স্যার ওই হিসেবে আসলে প্রিপারেশন নিতে হবে আর কি। 1 মাসের মতো লাগবে বলতে আপনাদের মানে সময়টা কমিয়ে বা সাবজেক্ট ওয়াইজ পত্র কমিয়ে 15 দিনে নেওয়া হবে এরকম একটা ব্যাপার। আর থিওরি 2 ঘন্টা 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হবে আর কি। তো প্রিপারেশনটা সত্যি নেওয়া উচিত, কারণ নোটিশ স্যার আমাদের আমাদের মানে আমাদের ক্রাফট ডিপার্টমেন্টে বলে দিছে যে আমাদের পরীক্ষা হবে। আহ পরীক্ষার ডেট সম্ভাব্য একটা ডেটও বলছে, ফর্ম ফিল আপেরও নোটিশ দেওয়া হয়েছে, যে কোনো সময় ফর্ম ফিল আপও করতে বলা হবে। তো আমাদের শিওর যে পরীক্ষা হবে। জুলাইয়ের 1 তারিখে মনে হয়। হ্যাঁ। না স্যার, জুলাইয়ের 11 না তারিখ স্যার, থেকে বলছে। 11 তারিখ, 11 তারিখ, 11 তারিখ, 11 তারিখ থেকে। জুলাইয়ের 11 তারিখ, হ্যাঁ, মানে ওরকম একটা ডেট সিদ্ধান্ত আসছে আর স্যার কি। স্ট্রাকচারে জাস্ট আপনার স্যার স্ট্রাকচারে জাস্ট জুলাই মাসটা উল্লেখ করা হয়েছে, এমনি স্পেসিফিক কোনো ডেট দেয় নাই। না মানে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বললাম আর কি, ডেটটা তো মোটামুটি ফিক্সড হয়েছে। মানে এটা তো সবই একই কম্বাইন্ড, যেহেতু সবই একই সাথে শুরু হবে। আর গ্রাফিক ডিজাইনের এরা মনে হয় কারা কারা পরীক্ষা দিচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে দিচ্ছে কিনা আমি ঠিক জানি না, মনে হয় দিচ্ছে বা পরীক্ষা শুরু হবে এরকম একটা ব্যাপার। কিন্তু থার্ড ইয়ারের মনে হয় পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে গ্রাফিক ডিজাইনের। ওরা সরাসরি পরীক্ষা দিচ্ছে দেখলাম। গ্রাফিক ডিজাইন আর ওরিয়েন্টাল তো আসলে আলাদা করে ওরা নিজস্ব চিন্তাধারায় চলে বা নিজস্ব মতাবেগে চলে, আপনাদের সাথে কম্বাইন নাই। বাট নেক্সট ইয়ারে মেবি ওরিয়েন্টাল আপনাদের সাথে যোগ দিবে, মানে কম্বাইন্ডলি, মানে ওরা আসতে যাচ্ছে। গ্রাফিক ডিজাইন মনে হয় না আসবে, এরকম একটা সিদ্ধান্তই নেওয়া হয়েছে আর কি। তো আপনাদের কারিকুলাম সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে। এখন ক্রেডিট আওয়ারের ব্যাপারটা বা টোটাল সাবজেক্টগত ম্যাটার পুরোপুরি চেঞ্জ হচ্ছে। মানে আগের থেকে এবার একটু বলা যায় গোছানো। আগে যেমন একটা গোছানো ব্যাপার ছিল না, এখন গোছানো ব্যাপারটা শুরু হয়েছে আর কি। তবে এবার বেশ ভালোই করেছে কারিকুলাম। মানে 2023 থেকে মানে 22-এর যারা, তারা মনে হয় এই কারিকুলামের মধ্যে দিয়ে ঢুকে যাবে। তো যাই হোক, আপনাদের মনে হয় প্রিপারেশন নেওয়া উচিত। থিওরি স্যার, আমাদের যদি জুলাই মাসে এক্সাম হয় তাহলে কি আমাদের সেকেন্ড ইয়ারের থিওরি ক্লাসটাও কন্টিনিউ চলবে?
না চলবে বলতে আপনাদের যদি এক্সাম থাকে, এক্সামের ব্যাপারটা যদি ঠিকই থাকে, এক্সামটা তো আগে গুরুত্বপূর্ণ, তারপরে তো ক্লাস, তাই তো। এখন এক্সামের ডেটটা আপনাদের পুরুক বা সবকিছু মিলিয়ে আমরা মানে এক্সামের সময়টা না হয় একটু অফ রাখলাম, দেন আবার শুরু করলাম, বা সিদ্ধান্ত আগে, যেহেতু এটা পরিচালনা করে, কম্বাইন্ড ক্লাসটা পরিচালনার মূল দায়িত্ব ইয়েতে আছেন হচ্ছে নিসার হোসেন স্যার, মানে আমাদের ডিন স্যার আর কি। ডিন স্যারের তত্ত্বাবধানে কিন্তু কম্বাইন্ড ক্লাসগুলো চলে, এটা পুরোপুরি তার হোল্ডে। এখন সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত দেওয়া হয়নি। মাঝখানে জিজ্ঞেস করেছিল যে সেকেন্ড ইয়ারে ক্লাস শেষ কিনা, মানে আপনাদের আগের ব্যাচে। আমি বলেছিলাম ক্লাস শেষ, জাস্ট মার্কশিট গুলো বা ইন ইন কোর্সের যে নাম্বার গুলো সেগুলো দেওয়া বাকি আর কি। তো বললো সেগুলো দিয়ে দেওয়ার জন্য। এখন আপনাদের যদি পরীক্ষা শুরু হয় সেই সময়টা তো আসলে বন্ধই রাখতে হবে, আমি যতটুকু আছে। তারপরেও ওনার কনসার্ন করেই করতে হবে, সেজন্য তো হুট করে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। তবে এতটুকু বলতে পারছি যে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর পরীক্ষার সময় আপনারা ইজিলি আসলে এখন পরীক্ষা নিয়ে ভাববেন, এটাই স্বাভাবিক। এখন আর এই সময়টা থিওরি নিয়ে ভাবাটা খুব মুশকিল। আর যদি পরীক্ষা হয়, মেবি থিওরিটা মাঝামাঝি সময়ে বা শেষের দিকে পড়ার সম্ভাবনাই থাকবে, যার কারণ আপনাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে, পাশাপাশি যেন লাইব্রেরি অ্যাক্সেস করতে পারেন সেই সিদ্ধান্তটাও নেওয়া হচ্ছে। তো সেই মোতাবেক পরীক্ষা যে হবে সেটা নিশ্চিত। তো আপনারা মনে হয় যেহেতু থিওরি নিয়ে ভাবেন, বা থিওরিটা নিয়ে হচ্ছে আপনাদের একটা সমস্যার ব্যাপার থাকে প্র্যাকটিক্যালের থেকেও, সেহেতু আমার মনে হয় যে আপনারা থিওরিটার দিকে একটু মনোযোগ দেন, মানে একটু লাইব্রেরি ওয়ার্ক করা, বা যেহেতু খবর পেয়ে যাচ্ছেন সেহেতু ওটা করাটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ। মানে এই ক্লাসের কারণে আপনার ফার্স্ট ইয়ারের ক্লাসের হ্যাম্পার্ডের জায়গাটা যেন না হয়, সেটা নিয়ে আপনার মাথায়, মানে ওটা হয়ে ক্লিয়ার হয়ে আসলে বরঞ্চ এই ক্লাসটা আপনাদের জন্য আরো ভালো ক্লিয়ার হবে। কিন্তু ওটা যদি ক্লিয়ারেন্স না পান, তাহলে তো সেকেন্ড ইয়ারে ক্লাস করে আসলে ক্লাস করতে পারবেন না। সুতরাং আমার মনে হয় সেটাতে গুরুত্ব দেওয়া উচিত। আবার অনেকে দেননি, যেমন প্রিন্টের বলছিল, আমিও তাকে দেখলাম, উনি আমার ইয়েতে এক্সামে অ্যাটেন্ড করেননি। এরকম কেউ আছেন নাকি আমি ঠিক জানি না, মানে আমাকে খুঁজে দেখতে হবে। আজকে আমি সবগুলো শীট টিট বের করলাম আপনাদের, আমি একটু ব্যস্ত ছিলাম যে আপনাদের এই পর্যায়ক্রমের ব্যাপারগুলো নিয়ে, যে আপনাদের পড়ানোর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব হয়ে দাঁড়ায় আপনাদের পার্সেন্টেজ, ইন কোর্স নাম্বার, এরকম একটা ব্যাপার দাঁড়ায়। আমাদের প্রিন্টে সাহেব আপনি কি বলতে পারবেন যে কে পরীক্ষা দেয়নি বা সাধারণত রেগুলার না? স্যার রেগুলার না বলতে হচ্ছে স্যার একজন আছে, তার হলো মানে আমি মানে যখনই ইনকোয়ারি করি যে হলো ক্লাসে অ্যাটেন্ড করে নাই কেন, সে বলে স্যার তার নেটওয়ার্কের সমস্যার কারণে অ্যাটেন্ড করতে পারে না এরকম। একজন আছে, কি রায় নাম বললো আমাকে, জাস্ট আমি নামটা তো খুঁজে পাইনি, কারণ ও আমার ইয়েতেও দেখলাম যে অ্যাটেন্ড করেনি এই পর্যন্ত। হ্যাঁ, উনি হচ্ছে ডেরিলজি রয় একজন আছেন স্যার। নাম কি? ডেরিল অদ্রি রয়। অদ্রিরয়ের কথা স্যার বললো। হ্যাঁ, জি স্যার, অড্রিরয় হচ্ছে 27 ব্যাচের স্যার, আগের ব্যাচের আমাদের সাথে। আগের ও তো পরীক্ষা দিতে পারবে না মনে হয়, ও তো এই জি স্যার, ওনাকে হলো আহ, আপনার কমল স্যার অলরেডি ডিসকোয়ালিফাইড করে দিছেন আর কি। সিদ্ধান্ত নিয়ে নিল আর কি, যে স্যার আপনার একটু পরে যদি করা হয়তো বা যাবে। তাই আমি বললাম যেহেতু আমার এখানে করছে না, সুতরাং স্যাক্রিফাইস করে আসলে আলটিমেটলি লাভ নেই। স্যাক্রিফাইস না করাচ্ছে না,
প্যান্ডামিক টাইমে অনেককেই আসলে অনেক সুযোগ দেওয়া হয়, কিন্তু সেটার আসলে কেউ আসলে প্রপারলি যে সমস্যা সেটার সদ্ব্যবহার না করে মানে দেখা গেল অন্য কিছু করে বসে, ওটাই হচ্ছে মুশকিলের জিনিস। পরীক্ষা তো দেখলাম যে প্রিন্টের এছাড়াও আরো একজন মনে হয় পরীক্ষা দেননি, এমন কেউ আছে আর কি। তো সুতরাং মানে অ্যালার্ট থাকার মতো আর কি, যদি পরীক্ষা কেউ না দিয়ে থাকে বা কোনো কেউ যদি এখনো পর্যন্ত দেননি, মাস্ট বি আমার মনে হয় আপনারা কমল স্যার মানে তারেক স্যারের সাথে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, মানে যোগাযোগ করে নিলে যেটা হবে তা অনেকেরই মাথায় থাকে না। আর প্যান্ডামিক টাইমে আপনাদের খুঁজে বের করাটা, বা আমি অনেককেই চিনি না, আপনি হয়তো আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু আমি চিনি না বলতে আপনাদের অনলাইনে ক্লাস নেওয়াতে কারোর চেহারা আমি আসলে ঠিক মতো প্রপারলি পর্যন্ত দেখিনি। তো যার কারণে আমি জানি না যে কারা কারা পরীক্ষা দিচ্ছেন না বা কোনো কিছু। আমার কাছে যতটুকু উপাত্ত আছে আমি ততটুকু কিন্তু সাবমিট করব। যদি কারো সমস্যা থাকে বা সমস্যার কারণে আপনি দিতে পারছেন না, সেটা মাস্ট বি কন্টাক্ট করবেন আমার সাথে, আমাকে কনসার্ন করবেন। মানে পরীক্ষার আগ পর্যন্ত স্যার আমার এই জিনিসটা হয়নি বা আমার এই জিনিসটা হওয়াটা দরকার, না হলে যদি শেষের দিকে যদি আটকে যান সেটার দায়ভার কিন্তু কেউ নিবে না, আমিও নিতে পারবো না। কারণ আমার এতখানি মনে রাখাটা খুব মুশকিল, মানে সারাক্ষণ একটা। তবে এতটুকু জানি একজন আমাকে বললেন পরীক্ষা দিতে পারবে না, সে মনে হয় হাসপাতালে না বা সামহাও মেডিকেলের দিকে কেউ অসুস্থ বা সে নিজে অসুস্থ। তাই আমি বললাম না ঠিক আছে, আপনি তাহলে ওটা করেন, পরবর্তীতে আমি সেটা দেখে নিব। তো বললো যে আচ্ছা ঠিক আছে স্যার, যদি আমি পারি আমি হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না উনি পরীক্ষা দিয়েছেন কিনা বা কোনো কিছু, তারপর আমাকে জানালে সেটা সবচেয়ে বেশি ভালো। এটা হচ্ছে আপনাদের মূল মানে বিষয়ের মধ্যে একটা। এখন যদি কেউ না দিয়ে থাকেন মানে কোনো জায়গাতে কোনো সমস্যা যদি থাকে, তো অবশ্যই তারেক স্যারের সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যে। আমার ব্যাপারটা তো আরো পরে, যেহেতু আপনাদের প্রথম পরীক্ষাটাই এখন শুরু হবে আর কি। তো সেটার একটা প্রস্তুতি নেন, সেটার প্রস্তুতি নেওয়াটা মনে হয় সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে? আর যেদিন স্যার থেকে একটা কথা বলতে যাচ্ছিলাম। স্যার আমাদের যদি এখন ফার্স্ট ইয়ারে থিওরি প্রিপারেশন নিতে থাকি, আবার যদি সেকেন্ড ইয়ারে থিওরিও পড়তে থাকি, তাহলে একসাথে মনে হয় একটু তালগোল পাকিয়ে যেতে পারে। তাহলে আমরা মানে কি করা উচিত এখন তাহলে? চাপ পড়ে যাচ্ছে। তো তা আমি যেদিন থেকে আপনারা মোটামুটি হাতে সব পেয়ে যাবেন বা জেনে যাবেন যে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে, আমার মনে হয় তখন থেকে আপনাদের একটা প্রিপারেশন নেওয়া উচিত। মানে যেদিন থেকে আপনারা লাইব্রেরি ইউজ করার একটা অ্যাক্সেস পাবেন, এখনো পর্যন্ত আপনারা প্রপারলি কেউই জানেন না। জানেন কি? ঠিক মতো জানেন না, মানে শুনছেন। কিন্তু আমি বলছি প্রপারলি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষা মানে অবশ্যই শুরু হচ্ছে, তার একটা প্রিপারেশন নেওয়া উচিত, সেটা আমি এখনো বলছি। কিন্তু যেহেতু আপনাদের এখনো জানানো হয়নি, যেদিন থেকে অফিসিয়ালি আপনাদের জানানো হবে সেদিন থেকে অন্তত যতদিন পর্যন্ত পরীক্ষা চলে ততদিন পর্যন্ত আসলে বন্ধ থাকাটা মনে হয় গুরুত্বপূর্ণ। কারণ আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস করবেন বা প্র্যাকটিক্যালে যদি আপনাদের পরীক্ষা দিতে হয়, তাহলে আপনারা সেখানে ব্যস্ত থাকবেন, এটাই স্বাভাবিক। আপনার ক্লাস করাটা সেটা একটু আপনাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। পাশাপাশি থিওরির জন্য আপনাকে প্রিপেয়ার্ড হইতে হবে। তো প্রিপারেশনের জন্য আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার টাইম থাকা দরকার। সাথে সাথে যদি দুইটা প্যারালালি চলে তাহলে এমনিতেই একটা নিতে পারেন না লোড, যদি দুইটা চলতে থাকে তাহলে মুশকিল। আমি এখন বলতে পারি না যে আচ্ছা এটা ভেবে নেন যে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র বা ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ সেকেন্ড পেপার, নট লাইক দ্যাট। মানে আমি সেটাও বলছি না, আমি বলছি যে যেহেতু প্রিপারেশন নেওয়া উচিত বা প্রিপারেশন নিতে হবে, সেহেতু ক্লাস ওই সময়টাতে বন্ধ থাকবে, এতটুকু আপনাদের বলছি। কিন্তু কবে থেকে বন্ধ হওয়া উচিত সেটা আমি এজন্যই বললাম, সম্ভাব্য ডেটের কথা যেটা বললাম, যে যেদিন থেকে আপনারা নোটিশ পেয়ে যাবেন যে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে বা পরীক্ষার ব্যাপারটা এত তারিখ থেকে শুরু হবে, পাশাপাশি রেজিস্ট্রেশন করতে হবে, সবকিছু মিলিয়ে যখন এরা খবর পাবেন ঠিক ওই সময়টা থেকে ক্লাস অফ হওয়াটা মনে হয় ভালো। আপনাদের কোনো যদি মতামত থাকে তাও আপনারা জানাতে পারেন, না স্যার আমাদের
যেহেতু পরীক্ষা শুরুই হবে, আমরা এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছি, সেটাও আপনারা জানাতে পারেন। এটা আমার মতামতটা আমি আপনাকে বললাম। বলেন শাইনি, বলেন। স্যার আমরা আসলে এটাই চাচ্ছিলাম যে এখন থেকেই প্রিপারেশন নিব। এখন সবাই যেটা বলবে সেটাই করা হবে। আপনার মতটা আগে বলেন যে আপনি কি চান। আমি সবার মত উম, নিচ্ছি, আপনার মতামতটা, আমি তো আপনার আমি মতামত তো চাই হচ্ছে এখন থেকেই প্রিপারেশন নিব আর সেকেন্ড ইয়ার ক্লাসটা অফ থাকবে, এটাই চাই আমি। আচ্ছা, ওকে, ওয়েল, মানে আমি বলছি যে আপনারা স্বাধীনভাবে, আমি অনেকটাই কিন্তু এত বেশি ভয়ঙ্কর কোনো ব্যাপার নেই যে আমি খুব মানে কঠিন, সেটা কিন্তু না। আপনার মতামত, আপনাদের মতামত গুলো হয়ে যায় একটু লেঞ্জুর ভিত্তিক মতামত। আচ্ছা সবাই কি বলে দেন, আমি আচ্ছা সবাই তো আপনার পক্ষে নাও যেতে পারে, বা আপনি সবার মতো স্যার করে কেন হতে স্যার চান। আমিও মনে করি যে আমাদের এই টাইমটা থেকে যদি ক্লাস অফ রাখা হয় তাহলে মনে হয় আমাদের মানে প্রিপেয়ার হইতে একটু বেশি সহজ হবে। কারণ আমি এখন যদি সেকেন্ড ইয়ারের পড়াও পড়ি, প্লাস আমি যদি ফার্স্ট ইয়ারের এক্সামের জন্য ওই পড়াও পড়ি, তাহলে হয়তো আমি দুইটার মাঝখানে আবার গন্ডগোল লাগাই ফেলতে পারি। তো আমার মনে হয় যদি এখন থেকেই আহ, মানে আমরা অফটা পাই তাহলে আমাদের জন্য ভালো হয়। আর আমাদের সম্ভাব্য যে ডেটটা দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের, ওটা হচ্ছে 25 মে থেকে। আর পরীক্ষা যদি 11 জুলাই হয়, স্যার আপাতত ক্লাসটা অফ রাখলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা একজন একজন করে বলেন, আপনারা সবাইকে মনে হয় দেখতে পাচ্ছেন মনে হয়। আচ্ছা যাই হোক, আমি একটু স্ক্রিন বোর্ডটাকে ইয়ে করি, তাহলে হয়তো বা সবাই সবাইকে মোটামুটি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, ইয়ে বলেন, মানে কর্নিয়া মনে হয় বলতে চেয়েছিলেন, যে কোনো কিছু বলতে চেয়েছিলেন মনে হয়। মানে সবাই একসাথে বুঝলে এটা ক্ল্যামজি লাগে আর কি, বলেন। স্যার আমি বলতে চেয়েছিলাম যে আমাদেরকে যে সম্ভাব্য ডেটটা দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের সময় সম্ভাব্য হচ্ছে 25শে মে, আর জুলাই মাসে আমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো আমাদের মানে গড়ে 1 মাসের মতো টাইম আছে। সো এই 1 মাস আমরা চাচ্ছিলাম যদি আমরা প্রিপারেশনটা ঠিকভাবে নিতে পারি, এখন থেকে যদি অফ দেওয়া হতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। আমি সেটা বলতে চেয়েছিলাম স্যার। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, সব একই মত। দ্বিমতের মধ্যে কি আছেন? স্যার দেবাজ্যোতি কি? আমার আসলে না, আমার হ্যাঁ আসলে বলেন। প্রবলেম ছিল না যদি ক্লাস কন্টিনিউ হতো। তো এখন কারণ ফার্স্ট ইয়ারের পড়াগুলো আসলে একবার ভাইবার জন্য ভালো মতো পড়া হয়েছিল। এখন মানে আমার প্রবলেম ছিল না যদি ফার্স্ট ইয়ার মানে একদম ফাইনাল ডেটটা কনফার্ম করার আগ পর্যন্ত যদি ক্লাসটা হতো আর কি, আচ্ছা, কন্টিনিউ হতো। ওয়েল, বুঝলাম। দেবাজ্যোতি। আহ, স্যার দ্বিমত বলতে স্যার এখানে আমি মনে করি স্যার যে যেহেতু স্যার আমরা রেনেসার মধ্যে আছি স্যার, রেনেসার এই লাস্টে একটা টপিকই রয়ে গেছে স্ট্রাকচার। আর স্যার ওইটা শেষ করে যদি আপনি অফ দিতেন তাহলে স্যার আমাদের জন্য একটু ভালো হতো আর কি। আচ্ছা সমস্যা আহ, নেই, আমি হ্যাঁ স্যার, দেবাজ্যোতির সাথে আমি একমত। আচ্ছা আমি একটু বলে নিই। আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে, আমার যেটা ইচ্ছা আর কি, আমার যেটা ইচ্ছা যে আমি রেনেসার পার্টটাই শেষ করতে চাচ্ছি। তাহলে যেটা হতো কি, যে রেনেসার পার্টটা যদি একটু শেষ হতো, তাহলে মোটামুটি আপনারা, হ্যাঁ স্কাল্পচার দিয়ে শেষ হলে মনে হয় সেটা আছে, স্কাল্পচার আর হচ্ছে ফিমেল আর্টিস্ট, আদার্স বেশি কোনো কিছু তেমন একটা নেই। আর আর্কিটেকচার ভিউটা বা আর্কিটেক্ট ব্যাপারটা অত খুব গুরুত্বপূর্ণ, তারপর একটু মানে টাচ, কিপ ইন টাচের মধ্যে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আহ, আমি যেটা চাই যে আচ্ছা ঠিক আছে, রবিবার পর্যন্ত ক্লাসটা চলুক, মানে রবিবারের যে ক্লাসটা সেটার মধ্যে দিয়ে আমরা পুরোপুরি রেনেসার যতটুকু সমাপ্ত করার সেটা শেষ করতে পারি কিনা দেখি। মানে রবিবারে তো আপনাদের ক্লাস আছে, তো সেই ক্লাসটা একটু থাকুক। আজকের ক্লাসে স্কাল্পচার নিয়ে একটু যাত্রা শুরু করি। মানে যাত্রা শুরু করতে পারলে, ইন্ট্রেন্সটা করতে পারলে শেষ হয়ে যাবে। মানে ইন্ট্রেন্স করাটা খুব কেন জানি হয়ে ওঠে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।
যাই হোক, তাহলে মানে অতটুকুই আমরা আপনাদের মতামতের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, সবারই প্রিপারেশন, আমিও চাই আপনারা ভালো প্রিপারেশন নেন, নিয়ে ভালো পরীক্ষা দেন, পরীক্ষা সবারই ভালো হোক। আর স্কাল্পচারের মানে ইয়েটা যেটা বললেন, রেনেসার যেটা, সেটা আমারও মাথায় রয়েছে যে এতটুকু হলে মনে হয় সবচেয়ে বেশি ভালো। আর অনন্যার কথা শুনলাম, হ্যাঁ অনন্য মানে আপনার সমস্যা হয়তো বা নেই, এটা বেশ পজিটিভ সাইন। আদার্স অনেকেরই মনে হয় একটা প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার রয়েছে, আপনারও রয়েছে, সবারই রয়েছে, থাকুক সমস্যা নেই। সবার সবার একটা ব্যাপার থাকতে হবে, সবারটা আমাদের বুঝতে হবে। আমরা সবারটা যদি সবাই না বুঝি তাহলে আসলে অ্যাজ ফ্যামিলির মতো মেম্বার হতে পারবো না। তো দেখা যাক, আপনি আপনার সিদ্ধান্ত জানিয়েছেন, দেবাজ্যোতির সিদ্ধান্তটা বেশ ভালো, সবার সিদ্ধান্তই বেশ ভালো। তো সুতরাং আমরা রবিবার দিন পর্যন্ত দেখি, মানে রবিবার দিন ক্লাসটা করে দেন, আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি কিনা সেটা একটা ব্যাপার। রবিবার দিন না হয়ে শনিবার দিন যদি নেই, আপনাদের সমস্যা নেই তো? রবিবার দিন আমার একটা মিটিং আছে যদিও বা। না স্যার, আমরা ফ্রি আছি। তাই শনিবার দিনই নেই, শনিবার দিন নিলে যেটা হবে যে মোটামুটি একটা গোছিয়ে কোনো কিছু পাওয়া যাবে আর কি। ঠিক আছে, তাহলে ওটাই থাকুক, দেখি কতখানি গোছানো যায়। আচ্ছা চলেন আজকে স্কাল্পচার নিয়ে একটু আলোচনা করি। সেটা আগেই প্রথম দিকে যাব না, মানে প্রথম দিকে যাব না বলতে উল্টো পথে হাঁটবো আর কি, একটু কোরআনে যেরকম উল্টা করে থেকে পরে ওরকম টাইপের আর কি। মানে স্কাল্পচারটা পড়াতে গিয়ে মনে হলো যে প্রথম একবারে গথিক পিরিয়ড থেকে আসি, সেটা না হয়ে আমার কাছে মনে হয়েছে যে না, আগে হাই রেনেসা থেকে বা বার্নিনি থেকে যাই, মানে ব্যারক পিরিয়ড থেকে যাই, তাহলে একটু আমরা একটা প্লেট নিয়ে মানে স্কাল্পচার নিয়ে কথা বলবো। মানে আজকে তিনজনের কাজ প্যারালালি, যদি একই কাজ প্যারালালি যদি দেখি সেটা আসলে কিরকম মনে হয়, বা ক্রিটিক্যাল অ্যানালাইসিসের জায়গাগুলো যদি একটু খেয়াল করে দেখেন তাহলে একটু বুঝতে পারবেন আর কি। মানে আমি খুব টপিক অনেক বেশি নেই না, বিস্তর নেই না, একটা নিয়ে বেশিক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করি, কারণ অনেক কিছু থাকে। মানে পড়িয়ে গেলাম, মানে আমার আত্মতৃপ্তির জায়গাটা ওরকম থাকে না যে অনেক মানে অনেকগুলো একই সাথে একদিনে অনেকগুলো ছবি আঁকার মতো না। একদিনে যদি একটাই ছবি ভালো করে করা যায় সেটা মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, যেটা মনে হয়। যাই হোক, মানে আমার বেশিরভাগ সময় একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা বেশ মজা লাগে বা বুঝাতে ভালো লাগে, যে আপনারা যদি বুঝতে পারেন তাহলে বেশ সেটা ভালো হয় আর কি। মাঝে মাঝে মনে হয় আপনারা বুঝতে পারেন না বা আমি বুঝাতে সক্ষম না, মানে আমার দোষটাই বেশি মনে হয় যে আমি বুঝাতে হয়তো বা ঠিক করে পারি না। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। আমার মাঝে মাঝে অনেকে বলে যে বুঝাতে পারিস তো নাকি, তো এরকম ব্যাপার কিছু মাঝে মাঝে প্রশ্ন হয়ে ওঠে, হয়তো বা একই কথা বারবার বলি। যাই হোক, আমরা একটু আহ স্যার আমি একটু কথা বলতে চাই। স্যার আমাদের ক্লাসগুলো কি রেকর্ড করা হয়? সাহেব সেটা দায়িত্ব নিয়েছিল, সাহেব তো বললো যে সেটা তো করছে নাকি সাহেব, তাই তো? জি স্যার। স্যার কেন আমি এটা বলছি, কারণ আমরা তো গ্রামে থাকি অনেকে, তো দেখা গেছে অনেক সময় কারেন্ট থাকে না, বাসার মধ্যে নেট মানে পৌঁছায় না, তো বাইরে বসে ক্লাস করতে হয়, তখন দেখা গেছে ইম্পর্টেন্ট একটা নোটও আমরা লিখতে পারি না। মানে ম্যাক্সিমাম টাইমে আমার, বিশেষ করে আমার আর কি, বাইরে বসে ক্লাস করতে হয়, তো এই কারণে ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করতে পারি না, পরে দেখা গেছে ভুলে যাই। তো এই কারণে আর কি চাচ্ছিলাম যে যদি ক্লাসগুলো রেকর্ড করা হয় তাহলে পরে আবার ক্লাসগুলো ঠিক মতো আর কি করা যাবে বা দেখা যাবে, তাহলে আর কি ভালো হতো। না, সেটা তো ওই উদ্দেশ্যেই করা, কারণ ঢাকা ইউনিভার্সিটির একটা রুলসে যেটা হচ্ছে যে আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি ক্লাস যেন ঠিক মতো করতে পারেন, সবাইকেই ঠিক মতো ক্লাসের সুযোগ সুবিধা দিতে হবে। তো সেই দিক থেকে বলা যায় মানে ওইটা একটা চেষ্টা যে আপনি যেই ইয়াতে থাকেন আপনাকে যেন প্রপারলি মানে ক্লাস করানোর সুযোগ
দেওয়া যায় বা ক্লাস করানোর ব্যাপারটা যেন আপনি ক্লাসটা যেন করতে পারেন। প্রত্যন্ত অঞ্চলে আমাদের বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাই তো? মানে জি স্টুডেন্ট, তো সেই থেকে আপনি যেন ক্লাসটা ঠিকঠাক প্রপারলি আপনার কাছে গিয়ে পৌঁছায়, সেটা আহ, আহ, প্রথম কাজ, মানে ক্লাসের প্রথম কাজই হচ্ছে ওইটা। এটা ঢাকা ইউনিভার্সিটি রুলস যে আপনাকে প্রতিটা ছেলে মেয়েদের মধ্যে দিয়ে, এবং প্যান্ডামিক টাইমও এইটা এনশিওর করতে হবে। তো এই প্যান্ডামিকটাকে এনশিওর করার জন্য প্রথমে যে সিদ্ধান্তগুলো আমরা কিন্তু শিক্ষকরা বলেন বা সবাই বলেন, আমরা কিন্তু একটু মানে ব্যাকডেটেড মনে হয়, কারণ আমরা জানি না আমাদের এই সময়টা এরকম করে ফেস করতে হবে। তখন আমাদের এই প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে গুগল মিট সবই ছিল আগে, কিন্তু কখনো ইউজ করা হয়নি, বা মডার্ন টেকনোলজির সাথে বা আইটি সেকশনের সাথে আমাদের আসলে কোনো যোগাযোগই হয়নি। তো সেইটা এই সময়টাতে হওয়ার পরে যেটা সিদ্ধান্ত হলো রেকর্ড টেকর্ড করা বা সবকিছু মিলিয়ে যেন আপনার কাছে গিয়ে পৌঁছায়, যেন আপনি সেটা মানে ক্লাসটা দেখে অন্তত উপকৃত হতে পারেন। কিন্তু সিদ্ধান্ত যেটা নেওয়া হলো যে ক্লাসটা উনি পেলো, এমনটা যেন বলা না যেতে পারে যেটা আপনি ক্লাস করতে পারেননি। আপনি ক্লাস করতে পেরেছেন বা দেখে নিয়েছেন, আপনার ডাটা ছিল না, বা আমাদের অনেক সময় লোডশেডিং থাকে, যেটা আমারও থাকে। সবসময় মিলিয়ে আমি যদি ক্লাসটা না করতে পারি সেটা খুব মুশকিলের হয়ে দাঁড়ায়। কিন্তু প্রেজেন্ট থাকা বা পার্সেন্টেজের বিষয়টাও সেটাও আবার এটার সাথে জুড়ে দিয়েছে যে না, আপনাকে যদি না থাকতে পারেন, এক দুদিন না থাকতে পারেন সেটা সমস্যা না, কিন্তু রেগুলার যেন এরকম না হয়। তো সেই আবার একটা স্যার। সেই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার সমস্যা তাকেই যেন মানে ওই রেকর্ডিংটা দেওয়া হয়। কিন্তু আমি চিন্তা করলাম যে না, রেকর্ডিংটা সবার কাছেই থাকুক, কোনো সমস্যা নেই। থাকলে হয়তোবা পরে মানে পরবর্তীতে কাজে লাগে যে স্যার আসলে কি বললো, কোন জিনিসটা বললো, বা কোন প্রেক্ষাপটে আসলে কথাটা বলছে। অনেক সময় আমাদের লেকচার অনেক সময় মনে থাকে না, আমরা মনোযোগী থাকি না, কিন্তু পরবর্তী সময়ে হচ্ছে মনোযোগের ক্ষেত্রে এটা কাজে লাগবে। আচ্ছা, সেটা রেকর্ড করা আছে সাহেব। মানে আপনাকে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে যে হয়তো ইয়েটা বেশি আপনার মিলে সেটা কি আসলে সলভ করতে পেরেছেন কিনা, যেটা হচ্ছে যে গুগল ড্রাইভটাকে শেয়ার করা, যে ড্রাইভটাকে শেয়ার করলে অন্তত তারা ক্লাসটা দেখতে পায় বা কোনো কিছু। স্যার, সাহেব হচ্ছে রেকর্ডিং করে, আমি ওই যে নতুন ইয়ে করে ড্রাইভ মানে মেইল অ্যাড্রেস খুলে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিয়েছি স্যার। একটা ক্লাসেরটা ও আপাতত আপলোড করেছে স্যার, ওইটাই দেওয়া হয়েছে। এখন এরপরে বাকিগুলা যদি দেওয়া হয় তাহলে আমি ওগুলো ইয়ে করি। স্যার, এখানে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে যে এখানে আসলে মানে গত ক্লাসের যেটা আমি গ্রুপে লিংক দিয়েছি, এখানে দুইটা ভিডিও ছিল একটা ক্লাসেরই। স্যার ওইখানে ওইটা প্রায় মানে ওইটা 3 জিবি একদম। আর স্যার পরবর্তীতে নতুন একটা যে আপলোড করতে চেয়েছিল সাহেব, ওটা নাকি 5 জিবির মতো। স্যার ওটা কম্প্রেস করতে গেলে আসলে অনেকটা সময় লাগে স্যার। এখন স্যার 5 জিবি হলে স্যার আবার ড্রাইভে 15 জিবির বেশি জায়গা ধরবে না স্যার। আমি তো বুঝতে স্যার যদি, হ্যাঁ স্যার, মানে যদি আমি আপলোড করি স্যার, তাহলে সবাইকে মানে সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে, কারণ পুরানো ভিডিও গুলো রাখলে পরবর্তীতে আর নতুন ভিডিও দেওয়া যাবে না স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে যে আমার প্রিভিয়াস যে স্টুডেন্ট, সে এসব ব্যাপারে বেশ দক্ষ, তাকে একদিন ইনভাইট করে জাস্ট হচ্ছে মানে আপনাদের পরীক্ষা টরীক্ষা শেষ হোক, মানে আপনাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা আপনারা ঠিক মতো দেন, তাকে ইনভাইট করে যেন যে এই প্রবলেমটা মোটামুটি যেন আমাদের সলভ হয়ে যায়। কারণ আমি গতবারে আমার এখান থেকেই করেছিলাম, মাঝে দিয়ে ও করেছিল, গুগল ড্রাইভে ও শেয়ার করছে, বাট ওটা বেশ চমৎকার ছিল আর কি। দেখি ওকে একবার ইনভাইট করে আপনাদের ব্যাপারটা গুলো যদি আমরা শেয়ার করে সেটাকে ঠিক করা যায়, বা ও সেটা কি করে করে, তাহলে মনে হয় সেটা সবচেয়ে বেশি ভালো। দেখি তাহলে। স্যার এক্ষেত্রে একটা সমাধান হতে পারে, আমরা যদি স্যার গুগল মিট বাদ দিয়ে জুমে ক্লাস করি, সেক্ষেত্রে এর একটা বিকল্প সমাধান বোধহয় আছে। কারণ গুগল মিটে তো বোধহয় আলাদা রেকর্ড করার অপশন নেই, স্ক্রিন রেকর্ড করতে হয়, কিন্তু জুমে যে রেকর্ডিং এর অপশন আছে সেক্ষেত্রে স্যার আসলে এত বড় হয় না। আমার মনে পড়ে যে আমাদের একটা লেকচার আমি জুম থেকে রেকর্ড করেছিলাম, জুমের যে ভিতরে রেকর্ডিং অপশন তাতে কম্প্রেস ফাইল হিসেবেই আসে, এবং তাতে আমার মনে পড়ে হচ্ছে অর্ধেক জিবি 400-500 MB এরকম এসেছিল। কিন্তু সেটা তো আরো বড় ক্লাস ছিল, আমাদের প্রথম দিকে ওয়াটার কালারের যে ক্লাস হচ্ছিল সেগুলোর একটা।
আচ্ছা, জুমের ভিতরে রেকর্ড করার অপশন থাকে, ওইটা একটু ছোট ফরম্যাটে রেকর্ড হয়। জুমটা কেন নেই না, জুমটা নেই না হচ্ছে যে আজকে যে আছে ওয়েদার খারাপ থাকলে বা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে বা যাদের স্টোরেজ নেই তারা ঝুমে ঢুকতে পারে না। মানে এটা একটা তাদের মুশকিল, অ্যাক্সেস হওয়াটা তাদের জন্য খুব মুশকিল হয়ে যায়, কারণ ঝুমটা একটু মানে ভারী একটা ফাইল, যার কারণে স্টোরেজ যদি ভালো না থাকে, মোবাইলের কনফিগারেশন যদি খুব খারাপ থাকে, তাহলে সে ওটা ক্যারি করতে পারে না, মিটটা যেমন সহজে ক্যারি করতে পারে। যাই হোক, মানে এটা আপনি যেটা বলেছেন সেটাও ভালো। আমি দেখি যে একটা সলভে আমাদের আসতে হবে, না হলে যারা আছেন তারা বেশ মুশকিলে পড়ে যাচ্ছেন, আমিও সেটা বুঝতে পারছি। আচ্ছা, একটু ক্লাসের দিকে যাই, মানে টোটাল অনেকক্ষণ অন্য ব্যাপার নিয়ে। স্যার রেকর্ডিং এর ব্যাপারে আমার কিছু কথা ছিল। বলেন। স্যার আমি ক্লাস রেকর্ড করতে পারবো? কারণ আমি তো ল্যাপটপে ক্লাস করি, আর এর আগেও আমি ল্যাপটপে ইন্টারনাল অডিও প্লাস ভিডিও দুইটাই একসাথে রেকর্ড করে পার্সোনাল কাজে মেসেঞ্জারে দিয়েছিলাম। তো সেই হিসেবে কম্প্রেস ছাড়াই আমি ক্লাসটা গ্রুপে দিয়ে দিতে পারবো রেকর্ড করে। আমার মনে হয় আপনি এটা একটা ভালো সিদ্ধান্ত। আমি ল্যাপটপের কথাই বলতে, ল্যাপটপ যাদের আছে তারা ল্যাপটপে ওপেন করলেই, ল্যাপটপের মধ্যে একটা সফটওয়্যার করলেই, সফটওয়্যার মনে লাগে না মেবি। না স্যার, সফটওয়্যার লাগবে, ওবিএস সফটওয়্যার দিয়ে করা যায়। আচ্ছা আচ্ছা, মানে টোটাল একটা উইন্ডোজ 10 এ তো ডিফল্ট রেকর্ডার থাকে। হ্যাঁ না, স্ক্রিন রেকর্ডের তো এখন বর্তমানে স্ক্রিন রেকর্ডারের একটা আছে, স্ক্রিন করে রেকর্ডের সিস্টেমটা আছে, সেক্ষেত্রে মনে দরকার হয় না। যদি দরকারও হয় সেই ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন, কিন্তু ল্যাপটপ থেকে করাটা মনে হয়, যাদের ল্যাপটপ আছে ল্যাপটপে করাটা হচ্ছে সবচেয়ে ইজি। হ্যাঁ স্যার। দিতে পারেন বা করতে পারেন, সাহেবের মতো করতে থাকুক। যদি আপনি আপনার মতো করে করে করতে পারেন তাহলে আপনি এই কাজটা একটু করেন। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি চেষ্টা করব। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ল্যাপটপটা আমার ভাইয়ের। তো ভাই যদি ক্লাসের টাইমে তার কোনো ইমার্জেন্সি কাজে ল্যাপটপটা বাইরে নিয়ে যায়, সেক্ষেত্রে রেকর্ড করাটা পসিবল হবে না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব রেগুলার ক্লাস রেকর্ড করে সেটা গ্রুপে দিয়ে দেওয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। মানে যতটুকু পারেন, সাহেবকেও অব্যাহতি দেওয়া হচ্ছে না, সাহেবকেও সাহেবের মতো করে চলছে। আপনারটা যদি হয়ে যায় আপনি সেটা একটু মানে শেয়ার করেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল রেনেসাঁ নিয়ে। বলেন। স্যার রেনেসাঁস পিরিয়ডে হিভেন আর হেলের গড কে ছিল? কার? হিভেন আর হেল, মানে স্বর্গ আর নরকের। স্বর্গ এবং নরকের গড কে ছিলেন? হ্যাঁ স্যার। এটা একটা কঠিন প্রশ্ন। স্যার আমি আসলে গুগলে ইনফরমেশনটা পাইনি, তো সেই জন্য আস্ক করলাম আর কি। না, আমিও আপনার থেকে শুনে নিজে একটু নিজে কখনো স্বর্গ এবং মর্তের যে এদের তো আসলে স্পেসিফিক আসলে গড থাকে, আমি মানে স্যার আমি বলবো, বলেন। স্পেসিফিক কোনো গড থাকে না, গড একজনই, আমরা মানে অ্যাকর্ডিং টু বাইবেল আর কি একজনই, আর সে নিরাকার। এরকম স্পেসিফিক ওই ইসের মতো অন্যান্য মিথোলজির মতো কোনো গড দেয়া নেই এখানে। আচ্ছা, এটা হচ্ছে ইয়ের কথা বলছেন, বাইবেলের কথা বলছেন? হ্যাঁ, ও ইভেন হেভেন আর হেলের কথা বললো না, এই জন্য। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। না, সেটা তো সব ধর্মেই আছে। আমি তার কথাটা শুনে একটু অবাক হচ্ছে যে গ্রিক এবং রোমানদের এরকম অনেক সময় তো অনেক মানে দেবতা থাকে, স্বর্গেরও আলাদা দেবতা থাকে, প্রেমেরও আলাদা দেবতা থাকে, সবগুলো তো আলাদা দেবতা থাকে। তারপর মানে হেভেন এবং হেলের কি আলাদা কোনো দেবতা ছিল কিনা সেটা নিয়ে আমি একটু কনফিউজড হয়ে পড়লাম। মানে প্রশ্নটা শুনে আমি খুব হোঁচট খাওয়ার মতো অবস্থা হয়েছে। এরকম কি কোনো দেবতা থাকে বা আছে, মানে আমার জানা নেই। সেজন্য আমি আবার নোট ডাউন করে রাখলাম যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি এখন হুট করে বলতে পারবো না যে আমার যেটা জানা নেই, আমি বলতে পারবো না, একদিকেই বলতে পারি না যে এটা নেই। কিন্তু ধর্মের যখন আবির্ভাব শুরু হলো, যতগুলো ধর্ম আবির্ভাব শুরু হলো, মানে ইটস লাইক যিশু খ্রিস্টের, সেখানে বেসিক্যালি আমি যতটুকু জানি যে স্বর্গ এবং নরকের বেসিক্যালি আসলে অভাবে গড নেই। তবে
হিন্দু রিলিজিয়নের ক্ষেত্রে মানে একটা ব্যাপার আছে যে গড বলতে মানে যে রাজত্ব করে, যেমন যমদূত নরকে রাজত্ব করে, স্বর্গের হচ্ছে ইন্দ্র, রাজা হ্যাঁ ইন্দ্র। স্যার, হ্যাঁ স্যার। তো এটা আমি বলছি যে মাইথোলজিক্যাল পার্ট থেকে এটা একটা পার্ট, কারণ যীশু খ্রিস্টের আগ থেকেই এই এই প্রকৃতির যে পূজা শৃঙ্খলা সেটা কিন্তু বেসিক্যালি ছিল। তো পূজার বিষয়টা আলাদা। যীশু খ্রিস্টের পর থেকে যেসব ধর্মের মানে জন্ম হয়েছে, লাইক ইসলাম ধর্ম, তাই তো। তো সেই যে ধর্মের যে আবির্ভাব বা ব্যাপারটা, সেখানে আবার ঈশ্বরবাদ স্যার। কিশোরবাদের যে ব্যাপারটা, সেটা বেসিক্যালি আপনার ইয়েতে ছিল না, মানে যে স্বর্গ এবং মর্তের যে ব্যাপার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার শোনাও যায়, আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে সেটা শোনাও যায়। কারণ শোনা যায় বলতে আমি বুঝাচ্ছি যে বাইবেলে নেই, আবার ইসলাম ধর্মে যে নেই সেটাও বলবো না। ইসলাম ধর্মে নেই বলতে আমি বুঝাচ্ছি গড একজনই, কিন্তু সেখানে পরিচালনা করার জন্য বা কাউকে দেওয়ার জন্য, মানে কাউকে এই দায়িত্ব পালন করার জন্য হয়তো কাউকে না কাউকে রাখা হয়। কিন্তু স্পেসিফিক ভাবে হিন্দু রিলিজিয়নেরটা আমি যতটুকু জানি যে গড গুলোকে সেপারেশন করা আছে। আবার এক ঈশ্বরবাদের কথা যেটা বলা আছে সেটা কিন্তু বেদে স্বয়ং স্পষ্ট ঈশ্বরবাদের কথা বলা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরও নিজেও ব্রাহ্ম আইনের মধ্যে দিয়ে গেছেন এক ঈশ্বরবাদের। তো এক ঈশ্বরবাদের ব্যাপারটা কিন্তু ধর্মের মূল সূত্র, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। কিন্তু প্রকৃতি পূজার কারণে প্রথমে তো আসলে পূজা ভিত্তিক ব্যাপার ছিল। আগে যেটা বলেছি ফিলোসফির পরে বা ফিলোসফি ব্যাপার থেকে বেসিক্যালি হচ্ছে আপনার ধর্মটা শুরু হয়েছে, ধর্মের আবির্ভাবটা শুরু হয়েছে তখন। সেখানে আসলে সোলকে মানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে সবচেয়ে বড় ব্যাপার ছিল সেটা প্রকৃতিকে মানে কেন্দ্র করে বেসিক্যালি গড ব্যাপারগুলো ক্রিয়েট হয়েছে। কারণ প্রকৃতিতে প্রথম ছিল ডিজাস্টার ছিল, বুঝতে পারছেন। স্যার একজন মনে হয় ক্লাসে জয়েন দিতে যাচ্ছে স্যার, ওই প্রিমা গ্রুপে টেক্সট দিয়েছে। ফাহিম। যাই হোক, ওটা মানে বললাম আর স্যার কি। গ্রিক রূপকথায় মানে মানে মিথোলজিতে স্যার আছে যে মানে স্বর্গের দেবতা ইউরেনাস আর এটাই বলছি। নাম আর হেডিস হলো হেলের। হ্যাঁ, হেলেন এবং হেরিসের কথা বলা হয় কারণ যেহেতু বসন্তের কথা বলছে, বসন্তটাকে এরা হেভেন হিসেবে ক্রিয়েট করতো। তো ট্রুথ আবার আপনার হেলের কথাও তো আমি আপনার লাস্ট জাজমেন্টে বলেছি, তাই না? লাস্ট জাজমেন্টে তো ছিল, লাস্ট জাজমেন্ট ছিল না একজন হেলের যে নাম কি আমি ভুলে গেলাম। শ্যারন না শ্যানন বলছিলেন। হ্যাঁ, শ্যারন নামে পরিচিত ছিল, তাই তো। যে নাকি হচ্ছে আপনার মাইকেল অ্যাঞ্জেলো যে বডি। তো আমি এজন্য মানে লিখে রাখলাম, নোট ডাউন করলাম এই কারণে, কারণ প্রশ্নটা একটু আমার কাছে খুব করে একটু ধাক্কার মতো হয়েছে। কারণ সাধারণত প্রশ্ন হয় না, আবার কোন পার্সপেক্টিভ থেকে বলবো পার্টটা আসলে তো আমি ওটা ফিলোসফির মতো একটা ফিলোসফির মধ্যে দিয়ে, আবার ধর্মের ব্যাপারটা আবার অন্য একটা ব্যাপার। তো কোন প্রেক্ষাপটে আসলে আপনি বলছেন বা কোন দিক থেকে বলছেন মানে চিন্তা করে আমাকে বুঝতে হচ্ছে। স্যার আসলে কিউরিসিটি থেকে মানে গুগল করেছিলাম আর কি, ইনফরমেশনটা পাইনি, তাই আস্ক করলাম যে আপনি মানে কোনো তথ্য দিতে পারবেন কিনা এই সম্পর্কে। না, এটাই বললাম আর কি, মানে আমি আমার জায়গা থেকে যতটুকু জানি ততটুকু হচ্ছে বললাম। জন্মে যেমন হয় যে আজরাইল নিতে আসবে, আজরাইল আসলে কে, তাই না? আমি জন্য ওই দোজকের বলা হয় তখন আজরাইল সেই দোজককে
আল্লাহর নির্দেশে মানে উনি ওই জায়গাটাকে পরিচালনা করেন। গড তো একজনই থাকেন, তাই তো? হ্যাঁ তো স্যার। রিলিজনের ক্ষেত্রে আবার মানে গড একজন হলেও গডের ব্যাপারটা হচ্ছে তিনজন মিলে একটা গড, মানে তিনজন মিলে বলা ওমের যে ব্যাপারটা বলা হয়, শিব, তারপরে ব্রহ্মা এবং হচ্ছে নারায়ণ, তাই তো? মানে হ্যাঁ স্যার। এই তিনজনকে মিল বেসিক্যালি হচ্ছে আপনার ব্যাপারটা ক্রিয়েট করা। কেউ সৃষ্টি করেন, কেউ পালন করেন, আর কেউ ধ্বংস করেন, তাই তো? তো এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু ওই মানে মিথোলজিক্যাল বা ওই ধর্মের ভিত্তিতে স্বর্গ এবং নরকে আপনার স্বর্গ দেবতা আছে, মানে মেন ইন্দ্র স্বর্গের, আর ইয়ের হচ্ছে হলো আপনার যম। তো সবকিছু মিলিয়ে এরকম একটা দেবতা থাকে আর কি। এবং বললাম না যে শ্রীকৃষ্ণ তার শরণাপন্ন হতে হয়েছিল ইয়ের, যখন রাধাকে কোনোভাবে করতে পারছেন না, তখন কামদেবের কাছে হচ্ছে আপনার মানে কামদেব বলতে এটাকে মদন দেব নামে পরিচিত উনি বেসিক্যালি। মদন দেবের কাছে শরণাপন্ন হতে হয়েছিল। আপনারা শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছেন কেউ? ময়মনসিংহ গীতিকা বা শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছেন? না, আপনাদের ফার্স্ট ইয়ারে ছিল না মেবি, তাই তো? না স্যার, আমাদের ছিল না স্যার। আচ্ছা, আমাদের সময় ছিল। আমাদের সময় ছিল আমরা সকাল 7টা বাজে এই ময়মনসিংহ গীতিকা আর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন করতে যেতাম। মানে এটা আমাদের কাছে খুব একটা মানে যন্ত্রণাদায়ক ছিল। সকাল 7টা বাজে ক্লাস শুরু হয়, ঘুমের থেকে উঠে যেতে হয়। ম্যাডাম আসতো পড়াতে। পড়াতে একজন বিটিভির একজন ম্যাডাম ছিলেন, খণ্ডকালীন, উনি পড়াতেন। তো এইটা পড়তে হতো আর কি। তো লাস্টের দিকে আমার কাছে মনে হয়েছিল যে না, না পড়লে মিস করতাম, মানে এটা যদি না পড়তাম তাহলে মিস হতো হয়তো। ময়মনসিংহের গীতিকাতে ইয়াতে আপনার শ্রীকৃষ্ণ কীর্তনে এটা পড়াতো তো বাংলাতে, আমাদের ফার্স্ট ইয়ারে পড়াতো। শ্রীকৃষ্ণ কীর্তনে একটা খণ্ড আছে এরকম, মানে কীর্তনের অনেকগুলো খণ্ড থাকে, তাম্বুল খণ্ড, তারপরে যমুনা খণ্ড, এরকম একটা খণ্ড খণ্ড ভাগ আছে, মানে একটা পর্ব। খণ্ড মানে একটা পর্ব। তো তাম্বুল খণ্ড মানে হচ্ছে হলো পান। আপনারা যে বুড়া বুড়িরা এখন দেখবেন পান খাওয়ার যে ট্রেডিশন, এটা কিন্তু কোত্থেকে আসছে জানেন? এটা কিন্তু মানে বাংলাতে ছিল। এই পান খাওয়ার দেখবেন বয়স্ক লোকরা বা বয়স্ক নানা নানি মা বাবা দেখবেন এরা হাজবেন্ডে পান দেয়। এটা কেন দেয় জানেন? কারণ এই তাম্বুল খণ্ডটা বেশ, আমি এটা মিলাচ্ছি এই কারণে, এটা হয়তো বা কোথাও ওইভাবে নেই, কিন্তু আমি একটা জায়গা থেকে মিলাচ্ছি। সেটা হচ্ছে টোটাল তাম্বুল খণ্ডেতে, তাম্বুল মানে হচ্ছে পান। কৃষ্ণ যখন রাধাকে প্রপোজ করে বা তাকে বশে আনার চেষ্টা করছিলেন, তখন যে মদন দেব বা কামদেব, মানে উনি হচ্ছে প্রেমের দেবতা, ঠিক আছে, মানে হিন্দু রিলিজিয়নে। তো উনাকে যখন শরণাপন্ন হন, তখন উনি একটা পান পরা দিয়েছিলেন, বলেছে যে এটা দিলে, পান খাওয়ালে রাধা তোর ইয়েতে পাগল হয়ে যাবে। তো ব্যাপারটা ছিল এরকম। তো রাধাকে যখন খাওয়ানোর পরে রাধা পাগল হয়ে গেছে, মানে প্রেমে বশ হয়েছে। তো এই অঞ্চলে বেসিক্যালি বয়স্ক বা যারা আছেন, দাদা দাদি বা ইয়েতে মা বাবা, বা এরা অনেকদিন থাকতে থাকতে এদের মধ্যে কিন্তু একটা ফেড আপনেস ক্রিয়েট হয় এরা। তো ওই যে প্রতিদিন যে পান খাওয়াচ্ছে, ওই বশের কারণে একজন একজনের সাথে থেকে যায়। বুঝতে পারছেন? এটা কিন্তু এক ধরনের বলা যায় প্রেমের ব্যাপার, যে প্রেমের ব্যাপারটা থেকে, বা এটা পান যারা খায় দেখবেন এটা খুব আয়েশ করে খায়, একটা পান দিয়েছে একটু আয়েশ করে খাওয়ার একটা ব্যাপার থাকে। তো এই ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং। মানে এটা কিন্তু বাংলাতে কি করে ঢুকে যাচ্ছে, মানে এই ওই মানে আপনার এই কালচার গুলো কি করে ঢুকছে, এটা মজার পার্ট। যাই হোক, এটা থার্ড ইয়ারে দেখবেন এই পার্ট গুলো খুব আরো মজা লাগবে। হয়তো বা এটা সঞ্জয় স্যার পড়ায়, আপনাদের পড়াবে হয়তো বা। এটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে। মিথোলজিক্যাল বা আইকোনোগ্রাফি কিন্তু খুব ইন্টারেস্টিং। আমার ভালো লাগে আইকোনোগ্রাফি ব্যাপারটা, বেশ মজা লাগে, ইন্টারেস্টিং লাগে, এবং মিথোলজিক্যাল পার্ট গুলো খুব মজা লাগে। যাই হোক, আচ্ছা, আর দাবিদের সম্পর্কে এটা হচ্ছে আপনার একটু আমরা, এটা হচ্ছে দোনাতাল্লার হচ্ছে দাবিদ,
এই দাবিদটা হচ্ছে দোনাতাল্লো। তিনজন দাবিদকে আমরা দেখাবো, একটা হচ্ছে দোনাতাল্লোর দাবিদ দেখাবো, মাইকেল অ্যাঞ্জেলো, আর হচ্ছে বার্নিনি। তিনজন তিন সময়কার দাবিদ বলা যায়। আপনার দোনাতাল্লো হচ্ছে আপনার গথিক থেকে আর্লি রেনেসার দিকের, মাইকেল অ্যাঞ্জেলো পুরোপুরি হাই রেনেসার, আর হচ্ছে দোনাতাল্লো দাবিদ হচ্ছে বার্নিনির দাবিদ হচ্ছে ব্যারোক পিরিয়ড। তো টোটাল তিনজন দাবিদ এঁকেছেন এবং দাবিদ বেশ ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ। মানে রেনেসা পিরিয়ডের থেকেও আগেও দাবিদকে নিয়ে ছবি এঁকেছেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বাইবেলের মধ্যে দিয়ে দাবিদ একটা বলা যায় কি একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা গুরুত্বপূর্ণ একটা গল্পের মধ্যে দিয়ে ক্যারেক্টার হিসেবে চলে আসছেন। এটা কে আসলে, উনি আসলে মানে এই দাবিদটা আসলে কি, এটা তো আপনাদের একটা প্রশ্ন জাগতেই পারে, তাই তো, যে এটা আসলে আমরা এটা জানি কিনা। সেটা হচ্ছে যে আমরা মানে ইয়েতে নাম শুনেছেন কিনা এটা জানি না, দারুদ বা দাউদ নামে পরিচিত। দাউদের নাম শুনেছেন কিনা আমি জানি না। দাউদ হচ্ছে হিব্রু জনগণের বলা যায় একজন নায়ক, যিনি হচ্ছে আসলে কৃষকের একটা বলা যায় একটা সন্তান বা কৃষি ফ্যামিলি থেকে আসছেন, এরকম একটা ব্যাপার। এবং তিনি একটা যুদ্ধে একটা পাথরের খণ্ড দিয়ে আপনার হচ্ছে গলিয়াতকে পরাজিত করেন। গলিয়াত একদম বিশাল আকারের একজন হচ্ছে যোদ্ধা ছিলেন এবং তাকে কেউ হারাতে পারতো না, এরকম একটা ব্যাপার ছিল। এবং এই ছোট একটা মানে ইনোসেন্ট একটা কৃষকের ছেলে দাউদ কি করে একজন গলিয়াতকে পরাজিত করলেন, তার হিস্ট্রিটাই মানে এই রেনেসা পিরিয়ড থেকে মানে গথিক পিরিয়ড বা রেনেসা পিরিয়ড বা বার্নিনি মানে ব্যারক পিরিয়ড পর্যন্ত এটা একটা আলোচিত ঘটনা ছিল। এবং এটা বাইবেলের একটা গল্প, এটা গল্পের আকার ধারণ করে, মানে বাইবেলের একটা ছোট গল্প, যে গল্পটা আসলে একটা শিক্ষণীয় গল্প হিসেবে পরিচালিত হয়। কর্নিয়া এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে, গলিয়াত সম্পর্কে? কর্নিয়া কে আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? না পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, না স্যার, কর্নিয়া শোনা যাচ্ছে। কর্নিয়া মেবি নেটের জন্য ডিসকাস করতেছে। আচ্ছা, কর্নিয়া নাই মানে আজকে কি উপস্থিত নেই উনি? স্যার ও কর্নিয়া ওর আছে। নেটে জি স্যার, ওর নেটে মনে হয় সমস্যা হচ্ছে, ওর জন্য আচ্ছা বেরিয়ে গেছে। আচ্ছা ওর নেটে অনেক প্রবলেম হয়েছে। আচ্ছা, না ওনার থেকে শুনতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। আসলে বেসিক্যালি হচ্ছে যে ইসরায়েল আর জেরুজালেমের মধ্যে যে এরকম একটা সংঘর্ষ, এই সংঘর্ষগুলোই আসলে বেসিক্যালি একটা মানে এই গলিয়াত আর হচ্ছে দাউদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের একটা সূত্রপাত বলা যেতে পারে। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মানে এটা যদি সার্কামস্টেন্সটা আপনাকে বুঝতে হয় বা বোঝার যদি চিন্তা যদি করেন, তাহলে প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। দোনাতাল্লো বেসিক্যালি যে আর্টিস্টের কথা বলছি মানে স্কাল্পচার, উনি এই স্কাল্পচার একজনের পেট্রোনাইজ দ্বারা চলতেন, হচ্ছে মেডিচি ফ্যামিলির পেট্রোনাইজ দ্বারা উনি পরিচালিত ছিলেন। এবং এই কাজটাও বেসিক্যালি মেডিচি ফ্যামিলি মানে সংরক্ষিত, মানে তারা যেহেতু পেট্রোনাইজ করেছে, তাকে দিয়েছে, টাকা দিয়েছে, সেহেতু তাদেরই এটা হচ্ছে সম্পদ। এবং মেডিচি ফ্যামিলির আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে তারা এত পরিমাণ, যেহেতু তারা ব্যাংকার, এত পরিমাণ টাকা অর্জন করেছেন, যার কারণে টাকার সাথে সাথে তাদের একটা ভালো যেটা গুণ ছিল সেটা হচ্ছে শিল্পকে ইমপ্রুভমেন্ট করা বা শিল্পের পৃষ্ঠপোষকতা করা, সাথে সাথে শিক্ষাটাকেও তারা সবসময় পৃষ্ঠপোষকতা করেছেন। এবং থাকতেন কোথায়? ফ্লোরেন্সে। এবং ফ্লোরেন্স ছিল হচ্ছে স্বাধীন প্রজাতন্ত্র, আর বড় জায়গা ছিল হচ্ছে মিলান। এখন মিলানের এই ব্যাপারটা যেটা হতো যে সবসময় ফ্লোরেন্সে কি করত, এরা সংঘর্ষ বাঁধিয়ে দিত বা আঘাত আনত, কারণ মিলান তো আসলে অনেকটাই বড়, তাই তো।
যার কারণে ফ্লোরেন্সে হচ্ছে যে এরা কি করতো, সংঘর্ষ বাঁধাতো। লাইক দ্যাট হচ্ছে, যেমন হচ্ছে আপনি যদি রোমানের মানে রোমের কথা যদি মানে ট্রয় নগরীর কথা যদি চিন্তা করেন, রোমের একটা শহর ট্রয় নগরী, যে নগরীতে কি হতো, ওইটাকে দখল করার জন্য সবার এক ধরনের কি ছিল, আক্রোশ ছিল, এবং সেখানে কি করতো, সব সময় আঘাত আনতো ট্রয় নগরীতে, মানে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, কারণ এটা সবার কাছে একটা মানে আকর্ষণীয় জায়গা ছিল, এবং অনেক বছর ধরে ট্রয় নগরী দখল করতে পারতো না, মানে ওখানে যোদ্ধারা এত পরিমাণে কি ছিল, শক্তিশালী ছিল। ঠিক ফ্লোরেন্সের ইয়েরা চিন্তা করতো, মানে ফ্লোরেন্সের যা মেডিচি ফ্যামিলি চিন্তা করতো, এরাও এত পরিমাণ শক্তিশালী অন্যদের তুলনায়, যে তারা ইনোসেন্ট কিন্তু শক্তিশালী প্রচন্ড পরিমাণে, যে তাদের যে দাবি বা তাদের যে কালচার, এটাকে কোনোভাবেই তারা কি করতে চায় না, বিলুপ্ত হতে দিতে চায় না, এবং তাদের জায়গাটা খুব স্ট্রং, মেন্টালি অনেকটা স্ট্রং ছিল। এটা একটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা মজার বিষয় দেখেন, যে এবার যদি আমরা প্রেক্ষাপটের দিকে যদি যাই, যে স্কাল্পচারের দিকে যদি যাই, তাহলে দেখবেন যে এই দাউদকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, একবারে পুরোপুরি ইনোসেন্ট একটা মানে বালক, যার জেস্টার যদি দেখেন একবার পুরোপুরি রেনেসা যেরকম করে তৈরি করা, বা ফিগার যেরকম করে তৈরি করছে, সেরকমই একটা ফিগার, মানে আদর্শ ফিগার না হলেও, মানে আদর্শ ফিগার বলতে ইয়ের একটা তো আদর্শ ছিল। রেনেসার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি ছিল, প্রাচীন রোম এবং গ্রিসের ধ্রুপদী কর্ম বা শৈল্পিক শৈলীতে ফিরে আসা। কতখানি হাই রেনেসাতে আমরা যেরকম দেখতে পাই, বা হাই রেনেসাতে যেরকম আমরা একটা কাজ দেখতে পাই, এটা ঠিক সেরকম একটা আদর্শায়িত ফিগার না হলেও রেনেসার আদলের আর রেনেসার যে বৈশিষ্ট্য, বা রেনেসা যাদের দ্বারা পরিচালিত গ্রিক এবং রোমান, সেটা কিন্তু এখানে উপস্থিত। তো এটা কিন্তু একটা, এটা যেমন এটা সত্যি, পাশাপাশি অড একটা ব্যাপার আছে, অড লুকিং একটা ব্যাপার আছে। অড লুকিং বলতে বুঝাচ্ছি যে মানে এই ফার্স্ট টাইম এতদিন পরে, মানে গথিক পিরিয়ড বা এই অন্ধকার যুগের, ইউরোপের অন্ধকার যুগের পরে কেউ নুড মেল স্কাল্পচার তৈরি করছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এতদিন ধরে যা হয়ে ওঠেনি। কিন্তু এই নুড স্কাল্পচারটা নট ইরোটিক, মানে অত বেশি আপনার সেন্সুয়েবল ব্যাপার ক্রিয়েট করে না, মানে যেটা হয় না যে আর একটা উত্তেজনা পূর্বক একটা মনের মধ্যে দেখলে মনে হয় না যে লুকিং নেকেড, ওরকম ব্যাপার মনে হয় না। ব্যাপারটা একটু মনে হয় যে আচ্ছা একজন আছেন নুট, কিন্তু কত বেশি নেগেটিভ বা সেন্সুয়াল জায়গাটা খুব বেশি মাত্রায় রিপ্রেজেন্ট করে না, বাট অড লুকিং রিপ্রেজেন্ট করে। কি রকম, ধরেন একটা বিছানার উপরে একটা জুতা পড়ে আছে, ইটস লাইক অড। ঠিক সেরকম ভাবে যদি আমরা দাবিদকে দেখি, দাবিদ আর দাউদ, এই ব্যাপারটা কিন্তু আমি আগে বলি অ্যারাবিক, মানে খ্রিস্টিয়ান ধর্মের সাথে ইসলাম ধর্মের অনেক মিল আছে, মানে নামের দিকের এদিক সেদিক আছে, দুইজনের ধর্মের জায়গাতে অনেকখানি গুরুত্বপূর্ণ, মানে দুইটা ধর্মই বলা যায় প্যারালালি শুরু হয়েছে, যার কারণে এই প্যারালালি শুরু হওয়ার কারণে দেখবেন যে অনেকেই চেনে এবং এক একজন এক এক নামে নাম দিয়েছেন, যেমন অ্যাডাম এবং ইভ, আর এখানে আদম আর হাওয়া একই, বুঝতে পারছেন? তো যাই হোক, তো ডেভিড আর দাউদ, বেসিক্যালি কিছু কিছু জায়গাতে দাউদ আর কিছু কিছু জায়গাতে দাবিদ, এই দাবিদ বা দাউদ দুজনে কিন্তু এক। তো আমি সেটাই বলছি যে মানে অন্যভাবে নেওয়া দরকার নেই, দাবিদকেই বলছি, দাবিদের ব্যাপার নিয়ে যেহেতু কথা হচ্ছে। তো দাবিদের যে ড্রেস আপ, বা ড্রেস আপ বলতে আমি বুঝাচ্ছি যে উনি নুড, কিন্তু ওনার
মাথায় একটা হেড আছে, পায়ে আবার দেখেন একটা শু আছে, মানে ইটস লাইক বড় যেরকম শু থাকে সেরকম একটা ব্যাপার আছে, যার কারণে ইটস লাইক লুকিং অড, মানে এটা যায় না কোনোভাবে। স্যার আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না, আপনি যদি স্ক্রিন শেয়ার করে থাকেন আমরা দেখতে পাচ্ছি না। কেন, কখন থেকে দেখতে পাচ্ছেন না বলেননি তো? শুরু থেকে থেকেই স্যার, দেখছি, আমরা আমি দেখি বলতে নাই চাচ্ছিলাম screen share। কিন্তু শুরু থেকে বলিনি, ভাবছি হ্যাঁ? বোধহয় আপনি দেখাচ্ছেন না এই কারণে। স্যার আমরা আসলে বুঝতে পারিনি যে আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না বা কিছু লাইক দেখাচ্ছে না কিছু। আমিও তো ওবার মতো পড়িয়ে যাচ্ছি, আমি তো মনে করছি যে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনি তো বলেননি যে আপনি দেখতেই পাচ্ছেন, বলবেন না। আর আমি তো অন্ধের মতো, মানে আপনাদেরও দেখতে পাই না, আমি তো স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ে যাচ্ছি, আমি তো মনে করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এখন তো দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ জি স্যার, এখন দেখা স্যার, যাচ্ছে। প্রথম দিকে যেগুলো বলেছিলেন স্যার ওগুলো স্যার না দেখেও সমস্যা হয়নি, আমরা বুঝতে পেরেছি। না দেখে সমস্যা হয়নি, তাইলে তো কোনোটাই সমস্যা হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, তারপরে আবার একটু দেখে নেন, এটা হচ্ছে দোনাতাল্লার দাবিদ, ঠিক আছে? খেয়াল করে দেখেন যে লুকিং কি পুরোপুরি ইনোসেন্ট, এটা বাচ্চা ছেলে, বাধ্য করেছে। গলিয়াত ছিল হচ্ছে আপনার একজন কি মানে শক্তিশালী হয়েছে, কিছু হচ্ছে রাক্ষস। গলিয়াত হচ্ছে সেরকম একজন লোক যে নাকি কি করতো, সবসময় যুদ্ধ বিগ্রহ করে থাকতো অলওয়েজ, এবং কি মানে কি করতো, এটা হচ্ছে লাইক আন্ডারডগের যে ব্যাপারটা, রাজনৈতিক যে কলহল, আন্ডারডগ তো মানে বুঝেনি, রাজনৈতিক যে কলহল, সেই কলহলের মধ্যে দিয়ে গলিয়াত ছিল হচ্ছে সেরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে কেউ পরাজিত করতে পারতো না। কিন্তু কৃষকের ছেলে মানে দাভিদ, আর ইয়েতে দাউদ নামেও পরিচিত, উনি কি করেছেন, একটা পাথরের খণ্ড দিয়ে কি করলেন, ছুঁড়ে মারলেন তার মাথাতে, এবং সে কি করলো, মানে কুপকাত হয়ে পড়ে নিচে পড়ে গেল, মানে এক আঘাতে। এবং সেটা কি হলো, যখন নিচে পড়ে গেল তখন হচ্ছে যে তার হাতে কিন্তু অস্ত্র ছিল না, এই যে হাতে যে অস্ত্রটা বা যে আমরা ছুরিটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বেসিক্যালি হচ্ছে গলিয়াতের। ওই ছুরি দিয়ে তাকে কি করলো, তার আপনার দেহ থেকে হচ্ছে মস্তকটা আলাদা করে ফেললো। এটা হচ্ছে বাইবেলের একটা গল্প, কিন্তু আর্টিস্ট কি করে সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছে। কেন আসলে এটা গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি বলেছি সার্কামস্টেন্সের কথা, যে কারা পেট্রোনাইজ করছে। পেট্রোনাইজ করছে হচ্ছে মেডিসি ফ্যামিলি। মেডিসি ফ্যামিলি থাকতো কোথায়, ফ্লোরেন্সে, এবং ফ্লোরেন্স সবসময় একটা মানে কি মিলানের মানে থেকে একটা হুমকি স্বরূপ ছিল, যেখানে এত পরিমাণ কৃষ্টি হয়, এত পরিমাণ কালচার ডেভেলপমেন্ট হচ্ছে, মিলান সেটা সহ্য করতে পারতো না, যার কারণে ওরা কি করতো, ফ্লোরেন্সের উপরে সবসময় আঘাত আনতো। কিন্তু ফ্লোরেন্স এত পরিমাণ বুদ্ধিবৃত্তি প্লাস হচ্ছে অর্থের দিক থেকে এত স্বয়ংসম্পূর্ণ ছিল, মানে স্বাধীন প্রজাতন্ত্র ছিল, যার কারণে এটা তাদের কাছে একটা স্বপ্নের নগরী মতো ক্রিয়েট করে তারা রেখেছে, মানে মেডিসি ফ্যামিলি, এবং প্রোটেক্ট করে রাখতো। এই কারণে দোনাতল্লোকে দিয়ে তারা কি করলো, এরকম একটা রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক, মানে দাভিদকে তারা বেশি মাত্রায় গুরুত্ব দেয়, মানে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, যে ফ্লোরেন্স এমন একটা মানে স্বাধীন প্রজাতন্ত্র যেখানে বড় বড় গলিয়াতকেও তারা কি করতে পারে, পরাজিত করতে পারে। তারা নিজেদের কি ভাবতো, দাভিদ ভাবতো। এটা এই কারণে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক, কথা বুঝতে পারছেন? তো সেই দিক থেকে আমি এবার মানে প্রেক্ষাপটটা যাচ্ছি হচ্ছে কিসের, যে তার মানে স্কাল্পচারটাকে চারপাশের দিকে এবার একটু কাজের দিক থেকে অ্যানালিটিক্যাল জায়গা থেকে বলছি আর কি। সেটা হচ্ছে যে লুকিং অর্ডের কথা যেটা বললাম, যে একটা নুড ফিগার, তার পায়ে একটা শু পরা আছে, এটা কেমন একটা অড ব্যাপার, বা তার মাথায় এটা, তখন আমরা কি বলি, পাগল ছাগল বলি আমরা। এখন যদি হইতো এটা পাগল ছাগল বলতাম, সেই জন্য বলতে পাগল ছাগল বলছি না, বাট ইটস লাইক লুকিং অড, মানে এই ব্যাপারটা এই অড লুকিং।
এই অড লুকিং এর একটা যুক্তিপূর্ণ ব্যাপার হচ্ছে এই কারণেই অড লুকিং, কারণ হচ্ছে যে দেখেন যে ফ্লোরেন্স ছোট, তাদের উপরে যে এরকম একটা আঘাত আনা হয় সেটা খুবই মিলানের এটা আসলে দরকার নেই। মিলান এত অনেক বড় একটা মানে শহর বা একটা ইউরোপের একটা বড় একটা দেশ, সেই জায়গা থেকে ছোট একটা মানে প্রজাতন্ত্র, স্বাধীন প্রজাতন্ত্র জায়গা মানে শহরটাকে অ্যাটাক করার কোনো যুক্তিকতা নেই। যার কারণে এরকম একটা বলা যায় আপনার ব্যঙ্গাত্মক আমরা ছবি আঁকি না বা হিউমার টাইপের ছবি আঁকি না, ঠিক এটা একটা ওয়ান কাইন্ড অফ হিউমার টাইপের স্কাল্পচার, যেটা হচ্ছে যে এটাকে রিপ্রেজেন্টেশন করে যে দেখো আমাদের উপরে কি করতেছে, আসলে পাগলামি ছাগলামি ছাড়া কিছু না। তো এটা এই যে একটা ছোট বাচ্চাকে দিয়ে রিপ্রেজেন্ট করা যে আসলে তো ফ্লোরেন্স একটা ছোট বাচ্চার মতোই, এটা ভালো, এরা এত বড় হয় নাই যে গলিয়াতকে এটা পরাজিত করতে পারে, এটা চিন্তাই করা যায় না, কিন্তু তাদের আচরণে তারা এটা ভেবে নিচ্ছে এই ছোট বাচ্চা থেকে দিয়ে আমরা গলিয়াতটাকে পরাজিত করতে পারি। তার পিছনের ব্যাপার হচ্ছে যে ইয়েতে বাইবেলে সবসময় দেওয়া ছিল দাবিদ বা দাউদ এরা গডের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত ছিল, যার কারণে তাদের এই ছোট বয়সেও তারা কি করেছে, বড় এবং দানবীয় গলিয়াতকে তারা পরাজিত করতে পেরেছে। যদি এরকম যদি না থাকতো তাহলে সেটা করতে পারতো না। ইভেন খেয়াল করে দেখেন নিচের যেই মানে দাঁড়িয়ে আছে দাবিদ, সেটা দেখবেন যে এক পা কিন্তু ইয়ের দিকে আপনার গলিয়াতের মুখের উপরে রেখে তারপরে হচ্ছে উনি দাঁড়িয়ে আছেন। আর একটু ভঙ্গিটা দেখবেন যে একটা সাইড ইটস লাইক ডান দিকের উপরে ভর করে হাত এবং বাম দিকের হাত এবং হচ্ছে পা অনেকটা রিল্যাক্স মোডে উনি আছেন। এটাকে এই স্কাল্পচারের এই স্টাইলটাকে একটা নাম আছে, এটা হচ্ছে আপনার কন্ট্রাপোস্তো। কন্ট্রাপোস্তোটা ইজ লাইক রোমান ওয়ার্ড, মানে আপনারা দেখে নিয়েন মানে ওয়ার্ডটা এটা একটা স্টাইল বা এটাকে একটা বলা কন্ট্রাপোস্তো মানে হচ্ছে যে ইটস লাইক এটাকে কি বলা যায়, অনেক সময় এটার আসলে কোনো মিনিং নাই, মানে আপনি করতেছেন রিল্যাক্স করতেছেন বা কোনো উদ্দেশ্য বা কোনো কিছু ছাড়া যেটা করা হয় বা যে জিনিসটা আছে মানে উদ্দেশ্য নাই তেমন একটা বা ক্লিয়ার না, হতেও পারে নাও হতে পারে, এরকম একটা ব্যাপার, ইটস লাইক কনফিউজিং একটা ব্যাপার। এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, তারপর একটু ক্লিয়ার, বাট এটা হচ্ছে রোমান ওয়ার্ড, ইটস লাইক কন্ট্রাপোস্তো নামে এটা পরিচিত। এই কন্ট্রাপোস্তো এটা কিন্তু একটা রেনেসাঁ পিরিয়ডের স্কাল্পচারের একটা স্টাইল, যেটা দাবিদ দিয়ে ওনারা রিপ্রেজেন্ট করেছিলেন। তো এই স্টাইলের একটা দিকে দেখবেন যে এই যে হাতের মানে বাম হাতে কিন্তু ওই স্টোনটা যেটা দিয়ে আসলে প্রথম আঘাত করেছিলেন সেই স্টোনটা ধরে রেখেছেন, কথা বুঝতে পারছেন, এবং তার মাথায় হচ্ছে যে একটা ইটস লাইক মানে মাথায় হচ্ছে যে হেডটা, সেই হেডটা একটু লাইক কাউবয় হেড টাইপের মতো। তো এই দাবিদকে যদি আমরা মানে দেখি, এই দাবিদের জায়গা দেখলে মনে হবে যে মানে একটু খাপছাড়া মনে হতে পারে, কিন্তু এই খাপছাড়া হলেও এটা কতখানি গুরুত্বপূর্ণ মেডিচি ফ্যামিলির কাছে, কারণ এটা রিপ্রেজেন্ট করছে সেটা জন্যই বলা আর কি। হয়তো আপনার মনে হতে যায় কি একটু ভঙ্গিটা জানি কেমন, একটু মনে হয় জোর নাই বা শক্তি নাই, কি করে সে এরকম একটা ঘটনা ঘটাতে পারলো। তো যেটা বললাম ওটা একটা বিশাল বড় ফ্যাক্ট যে এই কাজটা ওইভাবে ক্রিয়েট করানো হয়েছে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে এই কাজটা আপনার ব্রোঞ্জে করা, এই ফার্স্ট টাইম কোন স্কাল্পচার ব্রোঞ্জে কাজ করছেন, এত বড় কাজ। ইটস লাইক এটা মানে টোটাল হাইট মানে মেবি ঠিক আছে হচ্ছে 9 ফিটের মতো, মানে এক জায়গায় যেটা পাওয়া যাচ্ছে 9 ফিটের মতো হচ্ছে এটার হাইট। এবং ওপেন স্কাল্পচার মানে এই ওপেন স্কাল্পচারের যে যাত্রা করা বা শুরু সেটা কিন্তু আগে ওইভাবে হয়নি। আগে কিন্তু রিলিফ প্রসেসের আপনার স্কাল্পচার গুলো হতো, মানে ডোরের মধ্যে রিলিফ করে সেটা বের করে নিয়ে আসতো আর কি, যেটা আমরা ক্রাফট ডিপার্টমেন্টে যেরকম করে দেখি। সেটা পরবর্তীতে যে একটা ওপেন স্কাল্পচারে রূপান্তরিত হওয়া বা হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু ডোনাতেলো ফার্স্ট
শুরু করছেন, মানে ইউরোপের দিকে ফার্স্ট কেউ এরকম ধরনের কাজ করছেন। আমরা যদি মাইকেল অ্যাঞ্জেলোর দিকে যদি যাই, মাইকেল অ্যাঞ্জেলোর দাবি যদি দেখেন, একবারে পুরোপুরি বলা যায় গ্রিক এবং রোমানের যে পুরো আদর্শ, মানে ফিগার গুলো হতে হবে সেরকম। এখানে আর ইনোসেন্স যে ব্যাপারটা বা ইনোসেন্ট ব্যাপারটা যে একটা থাকার কথা, মানে ইয়াং বয়, একটা বালক, সেটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করছে না। একদম পরিপ্রাপ্ত বা পরিপক্ক একজন হচ্ছে আপনার লোক, যে হচ্ছে গলিয়াতকে পরাজিত করছেন বা পরাজিত করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন। এবং তার হাতেও কিন্তু ওই যে গুলতি, এটাকে আসলে ওই যে যেটা আগে পাথর ছোড়া হতো কি রকম করে, একটা কাপড়ের ইয়ের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ধাপ করে মারত। ঠিক আছে, এই যে গুলতি যে ছোড়ার যে বিষয়টা, মানে এটা একটা স্টোন, প্রথম আমরা দেখেছি যে স্টোনই ছোড়ে, কিন্তু ছোড়ার যে ব্যাপারটা সেটা সিস্টেমটাই হচ্ছে ওই রকম একটা সিস্টেমের, মানে ছোড়া পাথর ছোড়া হতো আগে ওই সিস্টেমে। এবং এই অ্যানালাইসিস যদি আপনি করতে চান, দেখা যাবে যে এই দাবি পুরোপুরি মার্বেলের। আমি আগেই বলেছিলাম যে ক্যারি মার্বেলের কথা যেটা বলেছিলাম, যে মাইকেল অ্যাঞ্জেলো বেশিরভাগই যে ক্যারি মার্বেলের দিয়ে স্কাল্পচার তৈরি করতেন, এবং এটা ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড। এই ব্র্যান্ডের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আর বললাম না, পাথর দিয়ে কেউ কাজ করতেছেন বা পাথরে এত সুন্দর করে কাজ করা যায়, এবং আদর্শ ফিগার বলা যায় যে গ্রিক এবং রোমানের যে আদর্শ ফিগারের যে ভঙ্গি, সেটা কিন্তু এখানে পুরোপুরি রিপ্রেজেন্টেশনাল, একবারে মানে হুবহু রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক। কিন্তু এর মধ্যে দিয়ে এক ধরনের কি হয়, একটা সেন্সিবিলিটি আসলে গ্রো করে। বাট তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই যে ভঙ্গিটা, দাঁড়ানোর যে ভঙ্গি, বা আগেরটা দেখবেন যে একটু ভঙ্গিটা রিল্যাক্স, মানে কন্ট্রাপোস্টের মতো, মানে কি করতে চাচ্ছে বা এরকম হওয়ার কথা না। মানে একটা ইয়ে, মানে দাঁড়িয়ে আছে, তার মধ্যে দিয়ে সে যে একজনকে মানে পরাজিত করেছেন, ওই পরাজিত করা বা তার মধ্যে যে জয়ের ভাব, সেই জয়ের ভাবটা নেই, মানে কেমন একটু রিল্যাক্স, বা উনি রিল্যাক্স থাকতে চাচ্ছেন কিনা সেটা মানে কনফিউজ একটা জায়গা ক্রিয়েট করেছে। এই জন্য কন্ট্রাপোস্ত নামে ওটাকে মানে নাম দেওয়া হয়েছে। সবকিছু এখানেও দেখবেন বাম পায়ের উপরে এক ধরনের ভর দেওয়া, সবকিছু থাকার পরও তারপরে মনে হয় স্টিভ, মানে স্টিফনেস মধ্যে দিয়ে মানে যাচ্ছে, বেশি একটা বলা যায় যে মুভমেন্টের মধ্যে দিয়ে না। কিন্তু যদি আমরা ক্লোজ আপ স্টাডি গুলো যদি খেয়াল করে দেখেন, যে আমরা যদি পোর্ট্রেটের দিকে যদি তাকাই, দেখেন পোর্ট্রেটের মধ্যে দিয়ে এক ধরনের মানে চিন্তা যুক্ত একটা পোর্ট্রেটের ব্যাপারটা এখানে ক্রিয়েট হয়েছে। মানে বডিতে সেটা পাওয়া যায় না, টেনশনের ইয়েটা কিন্তু বডিতে তেমন একটা কিন্তু পাওয়া যায় না। তো এটা কিন্তু আমার কাছে যেটা মানে মনে হয়, সেটা হচ্ছে যে আমরা প্লেটোর যেই ব্যাপারটা দেখেছি আর কি, যে আপনার প্লেটোর যে ফিলোসফি, সেটা কি ছিল, ফোকাস অন আইডিয়াল ফর্মস, মানে যেটা আইডিয়াল ফর্মস এর দিকে উনি ফোকাস করার কথা বলছেন। এবং একটা জায়গা থেকে বলছেন, আই ক্যান অনলি এক্সিস্ট ইন হিউম্যান থট মেটাফিজিক্যালি আইডিয়াস। কথা বুঝতে পারছেন যে আমি কোথায় এক্সিস্ট করি, মানে মানে এক্সিস্ট করি মানুষের কি চিন্তা। তো এই যে চিন্তা বা ভাবনা, মানে এই যে থাকাটা, মানে বডিতে আর নেই। মানে মাইকেল অ্যাঞ্জেলো সেরকম একটা জায়গাকে রিপ্রেজেন্টেশন করছেন। এটা কিন্তু একটা ফিলোসফি নিচ্ছেন যে বডিতে কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, কিন্তু দেখেন যদি ফেসটা দেখি বা চিন্তার মগ্ন দেখি, দেখবেন মানে টোটাল ফেসটাতেই এক ধরনের চিন্তা, থটের জায়গাটা পুরোপুরি মাথা থেকে তৈরি হচ্ছে। তো এই দাবিদ আর ডোনাতেলোর দাবিদের মধ্যে কিন্তু পার্থক্য জায়গাটা হচ্ছে, একটা মধ্যে হচ্ছে আপনার জয়ের কোনো মুভমেন্ট নাই, কোনো কিছু নাই, আর একটা হচ্ছে পুরোপুরি স্টিফ এবং বলা যায় আদর্শ ফিগার। কিন্তু আরেকটা আদর্শ ফিগার বলতে একটু মানে চাইল্ডিশ যে ফিগারটা, মানে বালক টাইপের ফিগার, কিন্তু মাথার দিক থেকে আবার অত বেশি চাইল্ডিশ বোঝা যায় না, ফিগার দিক থেকে পুরোপুরি চাইল্ডিশ একটা ফিগার বোঝা যাচ্ছে, মানে বালক টাইপের।
তো সব দিকে মিলিয়ে আমরা কিন্তু একটা কোনটা মতো অবৈধ দাবি তার মাইকেল অ্যাঞ্জেলো দাবিদের মধ্যে আসলে পার্থক্য জায়গাটা কি, এবং ফিগারের যে হাতের কন্ডিশন, হাত বা আপনার বিভিন্ন ধরনের আর্মস বা কি বলা যায় পার্টসের যেই গঠন, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি এখানে সুসংগঠিত ভাবেই তৈরি করা হয়েছিল। কিন্তু এর মধ্যে দিয়ে প্রাণ বা স্টিফনেসের একটা ব্যাপার এখানে আমরা দেখতে পাই। এবার আমরা যদি বার্নিনির জায়গা থেকে যদি আমরা মানে দেখি, বার্নিনির যদি দাবিদ দেখি, দেখেন বার্নিনির দাবিদটা কিন্তু পুরোপুরি স্টোনে কাজ করে, বাট অ্যাকশনের জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত, মানে প্রচন্ড অ্যাক্টিভ। যদি ফোল্ড গুলো দেখি, পায়ের জায়গা দেখি, সবকিছু মিলে রেনেসাকে ছাড়িয়ে গেছে। মানে রেনেসার কিন্তু আদর্শ ফিগার সবই কিছু ক্রিয়েট করেছে, কিন্তু বার্নিনের কাজের মধ্যে দিয়ে দেখবেন একটা অ্যাকশন আছে, বা ফিগারটা যে অ্যাক্টিভ বা মুভমেন্ট যুক্ত সেটা কিন্তু বোঝা যায়। ঘটনা কিন্তু তিনটা জিনিসেরই এক, মানে বাইবেলের যে ঘটনা কিন্তু সেম, মানে এটা একটা মাইথোলজি, বাইবেলের একটা গল্পটাকে কেন্দ্র করে একটা রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক, কিন্তু তিনজনের কাজ যদি দেখেন যে তিন রকমের, এবং তিন রকমের বলতে তিনটা ইজমকে রিপ্রেজেন্ট করে। তো তিনটা রিজন দেখেন, এটা বার্নিনির মানে কাজের যে প্রেক্ষাপটটা, একটা হচ্ছে একটা থিয়েটার ভিত্তিক, একে হচ্ছে অ্যাকশন যেমন আছে, ফোল্ডের ডিটেলিংটাও আছে, এবং এর যে মানে হাতের রগ বা আইনটাকে দেখা যাওয়া বা ফিল করা, বা আমি একটা স্টোনের মধ্যে ফার্স্ট টাইম ফিল করতে পারছি যে এ একটা হিউম্যান বিং, বা হিউম্যান বিং এর মধ্যে দিয়ে ফিলের জায়গাটা কোন জায়গাতে, রক্ত মাংসের মানুষ দেখে মনে হয় আরে এত মানে মনে লোম মানে আপনার দাঁড়িয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এটা যদি আপনি ডিটেলিংও যদি দেখেন, ডিটেলিং এ যদি খেয়াল করা যায়, দেখেন ফেসের অ্যাকশনটা দেখেন, যে ফেসের যদি অ্যাকশন দেখেন তাহলে মনে হবে যে আরে মানে সে কতখানি প্রেসারটা, টেনশনটা কতখানি নিচ্ছে। আগের ইয়াতে শুধু হচ্ছে মস্তিষ্কে টেনশন ছিল দেখে মনে হচ্ছিল, কিন্তু এই জায়গাতে একটা যোদ্ধার যেরকম কাজ, যেরকম একটা যুদ্ধ করতে গেলে মাথা থেকে শুরু করে ফিজিক্যালি যে একটা টেনশন নিতে হয়, সেটা কিন্তু এখানে প্রবল ভাবে আপনি লক্ষ্য করতে পারবেন, যে প্রবল ভাবে সেটা লক্ষ্য করা যায়। তো সুতরাং এই কাজটা দেখেন, এটা আমরা হয়তো আরো ব্যারক পিরিয়ডে গিয়ে পড়তাম, তারপরে এই ডেভিডটা পড়াতে জন্য বা বোঝানোর জন্য আমি জাস্ট স্লাইডে নিয়ে আসছি যে তিনটা দাবিদকে দেখেন যে কি রকম প্যারালালি তিনটা যুগের, অথচ মানে একই সাবজেক্ট ম্যাটার, মাইথোলজিক্যাল দিক থেকে একই গল্প, কিন্তু তিনজন তিন ভাবে রিপ্রেজেন্ট করছে। এবং হাতের যে বললাম না, যে আপনাদের যেটা বলছিলাম আর কি, যে দড়ির মধ্যে দিয়ে বা ইয়ের মধ্যে দিয়ে যে ছোড়ার যে বিষয়টা, এটাও ইয়েতেও কিন্তু ছিল, আপনার মাইকেল অ্যাঞ্জেলোর দাবিতেও কিন্তু ছিল, কিন্তু এটাতে দেখেন পুরোপুরি স্পষ্ট কি করে সেই মোশনটা দিচ্ছে, এবং পাথরটা যে ছুঁড়ে মারবে তার জন্য কি নিতে হয়, একটা ব্যাক সাইডে আপনার কি নিতে হয়, এনার্জি নিতে হয়। একটা প্লেন যখন চলে রানওয়েতে তখন কি হয়, আগে দেখবেন যে একটা ভয়ঙ্কর ধরনের শক্তি সঞ্চয় করে, তারপরে স্পিডেতে রানওয়ের দিকে চলে যায়, তারপরে ফ্লাই করে। এটাই কিন্তু ব্যাপারটা হচ্ছে নিয়ম। এই জায়গাটাতেও ঠিক খেয়াল করে দেখেন বার্নানের দাবিদের যে ইয়েটা, সেটা হচ্ছে উনি শক্তিটা তৈরি করছেন, তারপরে ছুঁড়ে মারবেন, এরকম একটা মুভমেন্ট কিন্তু বোঝা যায়। এটা হচ্ছে দাবিদের আপনার মোটামুটি গল্প বা ইয়েটা। আমরা এবার আস্তে 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 করে হচ্ছে যে একটু আগের দিকে যাব, মানে আগের দিকে বলতে কি, মানে ব্যারকের দিকে আগাবো না বা ম্যানারিজমের দিকে আগাবো না, আমরা একটু পিছনের দিকে আর কি, মানে রেনেসার আগে কি হয়েছে বা কি ধরনের স্কাল্পচারটা আগে তৈরি করতো, তখন আসলে ব্যাপারগুলো তখন মজা পাবে। ও আচ্ছা, মানে পার্থক্য জায়গাটা একটু, মানে এই জন্যই একটু পিছন থেকে পড়াচ্ছিলাম, যে পিছন থেকে পড়ালে সামনের দিকে আপনার বুঝতে সুবিধা হবে যে আসলে কি পরিমাণ চেঞ্জটা হয়েছে। মানে
আপনি চেঞ্জটা তখনই বুঝতে পারবেন এখনকার সময়টা যদি দেখতে পারেন আর অতীতে যদি যান তাহলে আপনি চেঞ্জটা দেখতে পারবেন খুব ভালো মতো। কিন্তু অতীত থেকে আস্তে 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 আপনি কিন্তু বড় হয়েছেন বা আপনার পিছনের দিনগুলো অতীত হয়ে গেছে, ভবিষ্যৎ মানে বর্তমান সময় দাঁড়িয়ে আছে। কিন্তু অতীতকে রিয়েলাইজ করে 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 কিন্তু বর্তমানটাকে আপনি জাস্টিফিকেশন করেন না, বর্তমানটাকে দেখে অতীতের জিনিসগুলো নিয়ে এসে তারপরে জাস্টিফিকেশন করেন। দেখেন এরা কত আধুনিক, আগে কি হতো, আগে কিছুই হতো না। আমরা যেমন বলি এখন মাঝে মাঝে আমাদের সময় আমরা খুব চারুকলাতে ভালো সময় কাটিয়েছিলাম, আপনাদের সময় এখন আর কিছুই হয় না। কিন্তু আপনারাও যখন আবার এটা অতীত হয়ে যাবে মানে জিনিসটা মানে বর্তমানে দাঁড়িয়ে থেকে তখন বলবেন যে আমরাও অনেক কিছু করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে না? কেউ দেখতে পাবে? স্যার বার্লিনের যে দাবিটা দেখিয়েছিলেন স্যার এটার তো মানে আমরা পরিপক্ক বডি হিসেবেই তো মানে চিন্তা করব নাকি স্যার, না এটাকেও শিশু হিসেবেই দেখানো হয়েছে? বডি হিসেবে চিন্তা মানে একবারে চিন্তা করাটা মানে পরিপক্কতা হিসেবে দেখিয়েছে দুটো মানে এবার যদি দুটো জিনিস বলতে চেষ্টা করি, পরিপক্ক আর পরিপক্কটা দেখানোর পিছনেও কিন্তু একটা রাজনীতি ছিল। সেই রাজনীতিটা কি? আমার দেশের উপরে হামলা চলছে, আমার দেশ মানে মিলান ফ্লোরেন্সের উপরে সবসময় অ্যাটাক করে। ফ্লোরেন্সের বলা যায় রাজা বা ফ্লোরেন্সটাকে পুরোপুরি কন্ট্রোল করতে হচ্ছে মেডিচি ফ্যামিলি। তো এই আঘাতটা আসার পরে মেডিচি ফ্যামিলি সবসময় ভাবতো আমরা ইনোসেন্ট, আমরা শিল্প নিয়ে থাকি, আমরা সবসময় ভালো চিন্তা করি, কেন মিলান আমাদের উপরে অ্যাটাকটা করে বা অ্যাটাক করার প্রেক্ষাপটটা তারা জানতো, কিন্তু তারা কোনো যুক্তিকতা খুঁজে পেত না। যে তারা কারো আগেও নাই পাছেও নাই, তারা কখনো মিলানকে গ্রিপ করে ফেলবে বা মিলানের থেকে অনেক কিছু চায় তা কিন্তু তারা চাইতো না। তারা তখন কি করলো, দেনাতুল্যকে দিয়ে একটা দাবিদ রিপ্রেজেন্ট করলো। এই দাবিদের গল্পটা বাইবেলে ছিল যে দাবিদ হচ্ছে একটা ইনোসেন্ট ছেলে, যে নাকি কৃষকের ছেলে, সে দাউদের মতো একটা মানে ভয়ঙ্কর দানবকে তারা কি করলো, পরাজিত করলো। এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, মানে নিজেকে ভাবা যে আরে আমার ফ্লোরে মিলান তো আমারে খালি মারতেই আছে, তাতে কি হয়েছে, ফ্লোরেন্স কি কম আছে নাকি, আমরা ছোট তাতে কি কম নাকি বা কম জানি নাকি। ব্যাপারটা হচ্ছে এরকম। এই জায়গা থেকে দেনাতুল্যর যে ওয়ার্কটা, সেই ওয়ার্কটা তৈরি করা হয়েছিল একটা ইনোসেন্ট ভঙ্গি দিয়ে তৈরি করা হয়েছিল, বুঝতে পারছেন? সেই ব্যাপারটা একটু ডিফারেন্ট প্রেক্ষাপট, এই কারণে আপনাকে বলে নিলাম যে রাজনৈতিক প্রেক্ষাপটটা এটাকে আসলে একটা প্রতিবাদ স্বরূপ। যে যখনই মানে ফ্লোরেন্সে ঢুকে তখন মানুষ ফার্স্ট দাবিদকে দেখতে পায়, এই দাবিদকে দেখতে পায় যে ফ্লোরেন্সের ব্যাপারটা সম্পর্কে এখনো পর্যন্ত মানুষ যখন ফ্লোরেন্সে মিউজিয়ামে যায় দাবিদকেই দেখতে যায়। আচ্ছা, এই দাবিদকে তাহলে দেখতে হবে, মানে এটা আমরা গল্প শুনি না যে দাবিদ যে মানে এই ফ্লোরেন্সটাকে সবসময় এইভাবে দেখা হতো। এটা ফ্লোরেন্সের একটা নিজস্ব আইডিয়াল রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক, মানে নিজেকে সে রিপ্রেজেন্ট করছে, নিজেকে সে দেখাচ্ছে। আমরা অনেক সময় বিনোদ বিহারীর ছবির কথা বলি না, যে উনি একটা মাত্র তাল গাছে নিজেকে রিপ্রেজেন্ট করছে। কি রকম মানে তাল গাছে একটাই আঁকলো, মানে সে যে লোনলি, সারা পেজের মধ্যে বড় পেজের মধ্যে একটা তাল গাছ, ইটস লাইক কি মানে একটা লোনলিনেস, অ্যালোন লাইফে এত পরিমাণ সে অ্যালোন, যার কারণে সে একটা তাল গাছ দিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করছে। তাল গাছটা কি, এটা হচ্ছে একটা রূপক অর্থে নিজেকে রিপ্রেজেন্ট করা, মানে তাল গাছ দিয়ে রিপ্রেজেন্ট করা। উনি বড়ই হয়েছেন বা শান্তিনিকেতনের টিচার ছিলেন, যার কারণে প্রকৃতি থেকেই এমন একটা রূপক জিনিস উনি বেছে নিয়েছেন, সেটা একটা তাল গাছ, সেভাবে রিপ্রেজেন্টটা ওইভাবেই উনি তৈরি করেছেন। হয়তোবা কেউ যদি সাধারণভাবে দেখে এটাকে ভাববে তাল গাছ, কিন্তু আসলে এটা যে উনি যে চারপাশে যেহেতু কেউ নাই, যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিস দেয় যে চারপাশ ফাঁকা, শুধু একটা তাল গাছ দিয়ে উনি কি বুঝাতে যাচ্ছেন, তখন অটোমেটিকলি আপনি বুঝে ফেলবেন যে সে একা। তো ঠিক ইয়াতে দোনাতলার দাবিটাও ওয়ান কাইন্ড অফ মেডিচি ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে। ফ্লোরেন্সের মেডিচি ফ্যামিলি যে ফ্লোরেন্সে এত পরিমাণ বিতাড়িত বা এত পরিমাণ তারা কি হয়েছে, মিলানের থেকে মানে মিলান শহরের থেকে যে এত বড় আক্রমণ হয়েছে, সেটাকে এই দাবিদের মাধ্যমে দিয়ে রিপ্রেজেন্ট করতে চেয়েছে। বুঝতে পারছেন দেবাজ্যোতি?
জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। পারলে আবার স্যার বলেন। আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন। না স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার প্রশ্ন হচ্ছে লাগা যে স্যার এটার উচ্চারণটা কি আহ, দাভিড করব নাকি না ডেভিড করব? বেসিক্যালি ইংলিশে উচ্চারণ করতে গেলে দাবিদ, বাংলাতেও উচ্চারণ করলে ডেভিড। আর যখন আপনি আম, ইয়েতে উচ্চারণ করবেন, অ্যারাবিকের দিক থেকে উচ্চারণ করতে যাবেন, তখন হয়ে যাচ্ছে দাউদ। বুঝতে পারছেন? আপনারা ডেভিড জি স্যার। বাংলা যখন লিখবেন ডেভিড বলতে পারেন, আর ইংলিশে দাবিদের কথা বলতে পারেন, একই ইচ্ছা আপনাদের। আচ্ছা স্যার, স্যার থ্যাংক এই ইউ। যে ডোনাতেলোর যে দাবিটা, এটা কি গথিক সময় নাকি আর্লি রেনেসাঁসের? গথিক এবং আর্লি রেনেসাঁ কোনটা? কারণ হচ্ছে ডোনাতেল্লো গথিক পিরিয়ডটাকেও দেখে আসছেন এবং গথিক পিরিয়ডের কাজও আছে। গথিক পিরিয়ডে যেরকম কাজ হতো, গথিক পিরিয়ডে আপনার মনে করেন বেশি একটা তো কাজ হয়নি, খুব কম সংখ্যক কাজ হয়েছে, কিন্তু একটা চার্জের মধ্যে দিয়ে, একটা ডোরের মধ্যে দিয়ে রিলিফ স্কাল্পচার করেছিলেন। সেগুলো আপনি দেখতে পাবেন গথিক পিরিয়ডে অনেকটা এরকম ফ্ল্যাট টাইপের, মানে মিনিমালিস্টিক অ্যাপ্রোচ। বর্তমানে যে কাজগুলো এখন দেখবেন আমরা এখন দেখতে পাই, সেগুলো বলা যায় অনেক ওয়ান কাইন্ড অফ গথিক পিরিয়ডে, মানে মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচের দিকেই আমরা যাই। আমরা দেখবেন এখন স্কাল্পচার গুলো যখন দেখি, অনেকটাই শুধু মাথা দিয়ে পুরোপুরি শরীরের পোশাক দিয়ে একটা ফিগার, সেখানে হাত বা ইয়েটা এত বেশি ডিটেলিং থাকে না। গথিক পিরিয়ডে কিন্তু একই রকমেরই অ্যাপ্রোচটা ছিল, কিন্তু রেনেসা বা হাই রেনেসার সময় দেখবেন যে, বা ব্যারক পিরিয়ডে এর মানে সর্বোচ্চ, মানে স্কাল্পচার নিয়ে যে সর্বোচ্চ দেখানোর যে বিষয়টা, সেটা কিন্তু অলরেডি ব্যারক পিরিয়ডে দেখিয়ে ফেলেছে। তার মতো সর্বোচ্চ আসলে বর্তমান সময়ে এখন আর কেউ এভাবে দেখাতে পারে না, বা দেখানোর কিছু নেই। পারে না ঠিক বলবো না, মানে ওরকম দেখানোর আর কিছু নেই, মানে যা হওয়ার হয়ে গেছে। আমরা যা দেখছি এখন বর্তমানে যেটা হচ্ছে, সেটা একটু কনসেপচুয়ালি মানে বিল্ড করছে, এটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচের দিকে আগিয়ে নতুন কোনো মাত্রাতে যাওয়া যায় কিনা সেটা দেখার চেষ্টা করছে, অন্য কিছু না। আপনার মাঝখানে কি নেটওয়ার্কের প্রবলেম ছিল কর্নিয়া? জি স্যার, নেটওয়ার্কের প্রবলেম করছিল, আমি বেরিয়ে গেছি। আচ্ছা, আমরা একটু শুনতে চেয়েছিলাম যে এই যে আপনার দাবিদ তো আপনাদের ইয়েতে ছিল, বাইবেলের একটা গল্পতে তো মনে আছে যে গলিয়াতকে পরাজিত স্যার করেছিল। সেটা জি স্যার, গলিয়াতকে পরাজিত করেছিলেন, এবং ওনার বংশধরই যীশু খ্রিস্ট, মানে মরিয়ম ওনার বংশধর, এবং তার মধ্যে থেকে যীশু খ্রিস্ট এসেছে বাইবেল। কার কার থেকে? ইয়ের থেকে, দাবিদের থেকে? হ্যাঁ, মানে দাভিদের বংশধর মরিয়ম, আর মরিয়মের সন্তান যীশু। বাহ, দেখছেন, আমরা আপনাকে একটু মানে একটু নক করাতে অনেক কিছু জানতে পারলাম, যে দাবিদের বংশধররাই বেসিক্যালি হচ্ছে যীশু খ্রিস্টের বংশধর, তাই তো? মরিয়ম যেহেতু। হ্যাঁ, মরিয়ম তার বংশধর এবং যীশু খ্রিস্ট মরিয়মের ছেলে, তাই যীশু খ্রিস্ট ওনার বংশধর। আচ্ছা আচ্ছা, আর গলিয়াত সম্পর্কে কিছু বলবেন? মানে উনি বেসিক্যালি, আর এটা কোন অঞ্চলকে আসলে রিপ্রেজেন্ট করে, মানে কোন অঞ্চলটাকে বলে? কিছু কিছু জায়গাতে দেখি যে ইসরায়েল এবং আপনার জেরুজালেমের কথা বলা হয়। তার মেইনলি এটা হচ্ছে জেরুজালেম, আর দাউদ ইহুদি ছিল, মানে ইসরায়েল যেটা আমরা বলি। তো দাউদ ইহুদি ছিল, মরিয়ম ইহুদি ছিল, যীশু খ্রিস্ট ইহুদি ছিল, এবং তাকে ক্রুশেও দিয়েছিল ইহুদিরা, কারণ তারা তাকে বিশ্বাস করেনি। হ্যাঁ, ইহুদিদের দ্বারাই তো উনি ক্রুসেড হয়েছিলেন। জি, আর উনি নিজেও ইহুদি ছিল, তার মানে উনি ইসরায়েলেরই একজন পার্ট, কিন্তু তারাই তাকে ক্রুশে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এ কারণে যুদ্ধটা কার সাথে লাগতো? মানে গলিয়াত ছিল তাহলে কি ইয়ের সাথে? মানে গলিয়াত কি আপনার রাজার মানে যুদ্ধের সময় অনেক সৈনিক ইউজ করে না, তো উনি একজন যোদ্ধা ছিল মেনলি। তো ওই টাইমে আর কি সবসময় তো এরকম হয়, যাদের হাতে পাওয়ার থাকে তারা পাওয়ারের মিস ইউজ করে। তো গলিয়াত বীরও এরকম আর কি তার পাওয়ারের মিস ইউজ করতো, এবং মানে
মিসইউজ করছিল আর কি, আর নিজেকে অনেক বড় মনে করতো। সে মনে করতো যে তাকে ছাড়া রাজার চলবে না, এই টাইপের। তো রাজাকে আর কি ইমপ্রেস করার জন্য সে গলিয়াত বীরের সাথে যুদ্ধ করেছিল, এবং তাকে হারানোর পর সে রাজার প্রিয় একজন লোক হয়ে যায়। না, ওটাই বলছি আর কি, যে একটা জায়গায় পাচ্ছিলাম যে ফিলিস্তিনিদের ইয়েতে গলিয়াতকে রিপ্রেজেন্ট করা হয়, এটা কি ট্রু? ওইরকম ভাবে বাইবেলের লেখা নাই যে ফিলিস্তিনদের বা কিছু, বাট এটা এরিয়াটা জেরুজালেম ছিল আর কি। ইহুদিরা এখন যেখানে আছে সেই জায়গাটাকেই রিপ্রেজেন্ট করে। না, ওটা আমিও দেখলাম আর কি, যে ইহুদির ইয়াতে ইসরায়েলের ইয়াতে কথা বলছে, হচ্ছে দাবিদের কথাটা বলছে, আর হচ্ছে ফিলিস্তিনিদের ইয়ে থেকে বলছে হচ্ছে আপনার গলিয়াতকে। মানে ফিলিস্তিন তো অনেক বড় একটা ব্যাপার, এই তো বড় একটা শহর, বড় একটা জায়গা, আর ইসরায়েল তো খুব ছোট, ইসরায়েল তো অত বড় না। না, এটা তো অনেক পরের কথা। এটা তো মানে কিছু কি জানি, হিটলার যখন আক্রমণ করেছিল তখন তো ইসরায়েলদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে গেছিল। ওদের তো নিজেদের কোনো জায়গা ছিল না, ওরা তো এই জায়গাটা আবার পরে নিজেদের করে নিয়েছে। এই জায়গাটা এমনিতে আগে ফিলিস্তিন আর জেরুজালেম এরকম আলাদা ছিল না, যদি মানে ওই সময় 2000 বছর আগে আমরা দেখতে চাই, দুইটার ম্যাপই আলাদা। আচ্ছা, যাই হোক, এটা খুব একটা মজার ইনফরমেশন। সবাই দেখছেন মানে মানে মোটামুটি একটা ইনফরমেশনের জায়গা থেকে মোটামুটি মানে বুঝতে পারছেন কিনা, দুইটা মিলে কিন্তু একটা বেশ ভালোই হয়েছে। মানে আমি একটা জায়গা থেকে বলছি, আর ধর্মের ইয়ের জায়গা থেকে আরেকটা জায়গা সম্পর্কে, মানে কর্নিয়ার কারণে আমরা আরেকটা জায়গা সম্পর্কে জানলাম, দেখলাম অনেকগুলো প্রেক্ষাপট। আমরা যেমন হচ্ছে এই ফ্লোরেন্স আর হচ্ছে মিলানের কথা বললাম, এটা ইউরোপিয়ান কান্ট্রির দিক থেকে বলছি, কারণ এটা বলছি যে দাবিটাকে উনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে মেডিচি ফ্যামিলির দাবি। কিন্তু মূল যে ঘটনাটা যেটা আমরা কর্নিয়া থেকে শুনলাম সেটা কিন্তু মূল ঘটনার একটা প্রেক্ষাপট। তো দুটো মিলিয়ে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট ক্রিয়েট হলো, মানে আমরা অনেক কিছু শিখলাম আজকে। যাই হোক, আজকে আর কোনো প্রশ্ন আছে কি? মানে আপনাদের প্রশ্ন থাকে না তেমন একটা, যদিও বা কয়েকজনই করেন আর সবাই শুনেন, এটা খুব মানে বাজে ব্যাপার আর কি। বুঝতে পারি না যে আসলেই মানে আপনারা বুঝতে পারেন কি পারেন না। সবাই মনে হয় বোঝেন, এমন মাঝে মাঝে মনে হয় স্যার, ফিলিস্তিনের যে ব্যাপারটা স্যার, মানে ইসলাম তো অনেক মানে পরের ধর্ম, তো এখানে সব দেখা যায় সব ধর্মেরই যারা প্রধান ব্যক্তি তাদেরকে মানে নবী রাসূল হিসেবে অ্যাড্রেস করা হয়। তো সেই ক্ষেত্রে স্যার ইসলামের ফিলিস্তিনের কথা অনেকবার আসছে, তো সেখান থেকে কি স্যার বলতেছেন? আর যে মুসা আলাইহিস সালাম, যে মোসেস বলা হয়, ওনার অনুসারীরা হলো স্যার ইহুদি হয়ে গেছিল, মানে উনি ইসলাম প্রচার করতে আসছিলেন বাট ইহুদি হয়ে গেছিল, এভাবে স্যার বলা হয়েছে মানে ইসলাম ধর্মে। স্যার আমি বলবো? হ্যাঁ, বলেন। তার মেইনলি ইসরায়েল, মসি ইসরায়েল ছিলেন। হ্যালো, আপনি হ্যাঁ পাচ্ছি, দুইজনে যে প্রশ্ন করছেন দেখেন আবার যুদ্ধ যেন শুরু না হয়, সংযত হয়ে। ধর্মের কথা না স্যার, মানে হিস্ট্রির কথা যদি বলি স্যার তাহলে সেদিক থেকে ধর্মের ব্যাপার না স্যার। ওরা মানে মসি মেইনলি ইসরায়েল ছিলেন, আর যারা মানে ওই যে বললাম না যিশুকে ইসরায়েলরাই ক্রুশে দিয়েছিল, যদিও সে ইহুদি ছিল, হ্যাঁ, তারপরেও তাকে ইহুদিরা ক্রুশে দিয়েছিল কারণ তারা বিশ্বাস করেনি তাকে। তো যারা বিশ্বাস করেনি যিশুকে, তারা পরবর্তীতে অন্য কাউকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। তো তারা মূলত ইহুদি রয়ে গেছিল, তারা অন্য কাউকে বিশ্বাস করেনি। ও যেটা বললো ওটা সেটা আর কি। আচ্ছা আচ্ছা, মানে যারা বিশ্বাস করতে পারেনি, এটা তো সত্যি, যারা আসলে বিশ্বাস করতে পারেনি তারাই তো মেরে ফেললো, তারা পরবর্তীতে আবার বিশ্বাস কি করে করবে? তারাই বেসিক্যালি আসলে ইহুদির জায়গাতে ইহুদি রয়ে গেল, তারা যিশু খ্রিস্টের জি স্যার সেটাই, সেটা আর হতে পারলো না। স্যার এই বিষয়ে আমাকে একজন একটু আরেকটা কথা বলেছিলেন, কর্নিয়া যেটা বলছে তার সাথে এটা পুরোপুরি আসলে সাংঘর্ষিক না, খানিকটা এরকমই। সেও একজন খ্রিস্টান, সে আমাকে বলেছিল এরকম যে কর্নিয়া যেটা বললো যে যীশু খ্রিস্ট নিজেও জন্মগতভাবে ইহুদি ছিলেন এবং
তিনি আলাদাভাবে খ্রিস্টান ধর্ম বা খ্রিস্টানি শব্দটা ঠিক উল্লেখ করে যাননি। ওই সময় নাকি হচ্ছে যারা যিশুর অনুসারী, অর্থাৎ যিশুকে যারা বিশ্বাস করতেন, যিশুর অনুসারী হিসেবে তাদেরকে খ্রিস্টান বলা হতো। কিন্তু ওই সময় নাকি হ্যাঁ আলাদা ধর্ম হিসেবে এটা বিকাশ লাভ করে নাই। জি পরবর্তীতে স্যার, আমি এভাবে একটু পড়ছি স্যার। ওই যে ইউরোপ জুড়ে যখন ক্রুসেডাররা বা যখন খ্রিস্টান ধর্ম আরো ব্যাপকভাবে প্রচারিত হইলো, তখন হচ্ছে এই টার্মটা আরো বেশি পপুলার হয়েছে, আমি এরকম শুনছিলাম। মানে আমি আচ্ছা, আমি যদি বলি, এই ধর্ম বেসিক্যালি ব্যাপারটা কি এখানে, মানে যীশু খ্রিস্টের যারা অনুসারী ছিল তার সাথে যারা ছিল, মানে মথি, মার্ক, লুক, যোহন, তারা তাকে দেখছে এবং যা কিছু এক্সপিরিয়েন্স করছে তারা বিভিন্ন পুস্তকে লিখে গেছে। আর সেগুলোকে যখন একত্রিত করা হয়েছে তখন নতুন নিয়ম ক্রিয়েট হয়েছে। পুরাতন নিয়ম যেটা আছে ওইটা কিন্তু ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে আমরা পাই, পুরাতন নিয়ম যেটা। আর নতুন নিয়ম এগুলো আমরা যীশু খ্রিস্টের যারা অনুসারী ছিল তারা যেগুলো লিখে গেছে ওইগুলোকে একত্রিত করে এটা তৈরি হয়েছে। আর এটা যখন প্রচার করা স্টার্ট হয়েছে, যীশু খ্রিস্টের ব্যাপারে যখন প্রচার করা স্টার্ট হয়েছে, যীশু খ্রিস্টের অনুসারীদেরকে বলা হয়েছে খ্রিস্টিয়ান। আর এই ধর্ম মানে এই জন্য আস্তে আস্তে এটার নাম একটা মানে ধর্ম হিসেবে আমাদের ভিতরে ছড়ায় পড়ছে। বাট মেইনলি এটা ধর্ম হিসেবে না, এটা আমরা তার অনুসারী, এই জন্য আমাদেরকে খ্রিস্টিয়ান বলা হয়। হ্যাঁ, অনুসারী হিসেবে সেটাকে খ্রিস্টান বলা হয়, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধর্মর ব্যাপারটা তো আলাদা একটা বিষয়। ধর্ম তো ওয়ান, মানে এটা মানে টোটাল। আমি যদি বলি আপনার ধর্ম কি, আপনি বলবেন আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম খ্রিস্টান। এটা আসলে আমরা হিউম্যান বিং, মানে আমরা মানব ধর্মের অনুসারী। কিন্তু আমরা বলি না যে আমি এই মানে অনুসারী অনুসারী হিসেবে বলি না, বা আমরা এটা অনুসরণ, এই জিনিসটা আমরা ধারণ করি, এটা কিন্তু কেউ বলি না। এটা একটা অদ্ভুত একটা বিষয়। যাই হোক, পৃথিবীতে এরকম অনেক কিছু অদ্ভুত ব্যাপার থাকে। আর তো কারো প্রশ্ন নেই? স্যার থাকলে পরের ক্লাস করবো স্যার। আচ্ছা ঠিক আছে, থাকলে পরে ক্লাসে করবে দেবাজ্যোতি। স্যার আমি আরো মনে করেছিলাম আপনি বলেছিলেন না যে সংযত উপায়, মনে করেছিলাম স্যার এখানে একটা ডিবেট শুরু হবে। আচ্ছা ঠিক আছে, ডিবেট হওয়াটা ভালো। ওই মানে সংযত হয়ে ডিবেট হওয়াটা ভালো, মানে না বুঝে সাংঘর্ষিক হয়েতে চলে যাওয়াটা ভালো না। ওই যে পড়লেন আপনারা, অবশ্যই পড়ছেন কিনা জানি না, সেটা হচ্ছে হুমায়ুন আজাদের একটা বই আছে, আমার বিশ্বাস এবং অবিশ্বাস। ওটা পড়লে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা আসলে কি। মানে আমার বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে আমি বলছি না কেউ নাস্তিক হয়ে যেতে, এটা না। কোনো কিছু বিশ্বাস করলেই আপনার যেটা হবে যে আপনি ওখানে থেমে যাবেন। আপনার আর ওই জায়গাতে মানে যে প্রশ্ন করার বিষয়টা, এই প্রশ্ন করার বিষয়টা কতক্ষণ পর্যন্ত আসে, যখন আপনি সঠিক পর্যন্ত জানতে পারছেন না, বা ততক্ষণ পর্যন্ত না বিশ্বাস না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কি করে যান, প্রশ্ন করে যান। আর যখন একটা বিশ্বাস করে যান আমি তো ওকে বিশ্বাস করি, তখন আর কোনো প্রশ্ন করার বা ব্যাপারটা থাকে না। যেমন আপনাদের যখন জিজ্ঞেস করি যে আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন, বা আপনাদের প্রশ্ন থাকলে বলেন, আপনারা তখন কি করেন, আমার কোনো সমস্যা নেই, যদি সবার সমস্যা থাকে বা না থাকে, মানে সবার সমস্যা যদি থাকে তাহলে আপনারও সমস্যা থাকতে পারে। তো এটা একটা ব্যাপার আর কি। তো সেই দিক থেকে বলতেছি আর কি, যে তখন এটা বিশ্বাসের পর্যায়ে চলে যায়। সেজন্য বললাম আলাদা মতামত থাকা বা সবকিছু থাকাটা ভালো। তো প্রশ্ন হওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু কারো সাথে কারো অহেতুক সাংঘর্ষিক জায়গা থেকে কোনো ইস্যু নিয়ে চলে যাওয়াটা সেটা দুঃখজনক। যাই হোক, যেহেতু কোনো প্রশ্ন নাই, পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার দিন আপনাদের সাথে দেখা হচ্ছে। আর মাঝে দিয়ে যদি কোনো আপনাদের মানে কবে আসলে পরীক্ষা শুরু হচ্ছে বা কোনো কিছু সেটা সম্পর্কে জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা স্যার, আপনিও ভালো থাকবেন। ওকে, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার। এই তোর আগেরটা রেকর্ড করা আছে সাহেব?